শেয়ার করবেন এবং এই ঘটনাটি করেছে একদম তার নিজের একটি ঘটনা। আমরা মাছ নিয়ে অনেক ঘটনা শুনেছি এবং সেই সমস্ত ঘটনাগুলো সাধারণত হয় মাছ ধরা নিয়ে বা মাছ কিনে বাড়ি ফেরা নিয়ে, এবং শহরের মধ্যেও যেরকম ঘটনা ঘটতে পারে এটা খুব অদ্ভুত টাইপের একটা ব্যাপার। আমরা শুনে আসি ঘটনা। শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং আপনার কোথা থেকে এসেছেন, একটু প্লিজ বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি মেহনাসা পাপড়ি, এসছি ধানমন্ডি ভুতরগুলি থেকে। ওকে, তো আপনি ফার্স্টেই যেটা বললেন যে আজকে ফার্স্ট টাইম যে আফটার মাই ফ্যামিলি, মানে আমার ফ্যামিলির দুজন ছাড়া আজকে যে ঘটনাটা আমি অনেক শেয়ার করছি, সেটা হচ্ছে আমার লাইফে 2011 ঘটনাটা ঘটে যায়। আসলে খুব ভয়ঙ্কর বা রংচঙে ও ধরনের আমি কিছু বলবো না। ঘটনাটার স্টার্টিংটা এরকম ছিল যে 2011 ফেব্রুয়ারিতে আমার সাথে তাহানান বশির রানা নামে একজনের পরিচয় হয়। মাধ্যমে হচ্ছে আমার ভাগ্নি মালিহা মাহিমা, ওদের পরিচয় ছিল আগে থেকে। তো তার সাথে খুব ভালো ইন্টিমেন্সি, একটা সময় তার ফ্যামিলির সাথে আমার খুব ভালো ইন্টিমেন্সি, এবং সবার সাথে বেশ, আমার ফ্যামিলির সাথে তাদের ফ্যামিলির সাথে খুব ভালো একটা ইন্টিমেন্সি আমাদের হয়ে যায়। এন্ড উনি ঢাকায় আসে, বেশ কয়েকবার আমাদের দেখা হয়। লাস্ট টাইম এভাবে আর কি অনেকটা সময় চলে, এবং খুব ভালো বন্ধু বলতে যা বোঝায়, একজন বড় ভাই, একজন ভালো বন্ধু, একজন ভালো ওয়েল উইশার। উনি আসে এবং মাঝে মধ্যে একটা ফোনে আমাদের মধ্যে কথা হতো যে আমরা যে যেখানেই যে সবসময় বলে যাব তাকে, কেউ কাউকে ইনফর্ম করব যদি আমরা কখনো আজরাইলও আসে আমাদেরকে ফান করে আমরা এরকম বলতাম যে আমি তোমাকে বলবো, উনি বলতো যে তুমি আমাকে বলবে। তো এইভাবে আমাদের খুব ভালো মানে কিছু আপনি খুব মজার একটা ইনফরমেশন দিয়েছিলেন আমাকে যে যদি এরকম ধরনের কোন একদম মৃত্যুর সময় হয় আজরাইল এসেও যদি বলে যে তোমাকে এখন জান কবজ করব, তখন আমি বলবো যে প্লিজ ভাই আমার একজন বন্ধু আছে, আমি তাকে একটু জানাই। আর সেও বলবে যে ভাই আমার একজন বন্ধু আছে পাপড়ি, ওকে আমি একটু জানাই। তো ব্যাপারটা এতটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো ছিল, এবং আমাদের দুই ফ্যামিলির মধ্যে প্রচন্ড ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো এভাবে চলছিল, খুব ভালো মন্দের মাঝে আমাদের সময় যাচ্ছিল। ফেব্রুয়ারি থেকে আমি ডিরেক্ট সেপ্টেম্বরে চলে আসছি 2011। তো 11তে সেপ্টেম্বরের তারিখটা আপনার হচ্ছে 26-27 তারিখে উনি হঠাৎ করে ঢাকায় আসা। উনি চিটং থাকতো, এখানে ওনার বিজনেস। ঢাকায় আসে, তো ঢাকায় আসার পর আমার সাথে মিট করার কথা হয়, এবং ওদিন কোনো আসলে দেখা হবে বা কথা বলবো এরকম কোনো প্রিপারেশন ছিল না। সাডেন আমি জাস্ট সারপ্রাইজড। তো এরপর উনি আমায় ওনার ছোট ভাই ছিল জাফর, তুলিয়াপু, ওরা আমাকে নক করলো যে পাপড়ি আপনি আসেন, আমরা লাঞ্চ করব। আমরা জিগাতলা কড়াই গোস্তে লাঞ্চ সারলাম। তো ওদিন আমি খানিকটা সিক ছিলাম। এখন ওরা বলছে যে ওয়েদারটা আপনার দুর্গা পুজোর ঠিক ওই ঈদটাতে, একদম জাস্ট ওই মোমেন্টটাতেই পুজো হবে স্টার্টিং, এরকম সময় হয়তো। তো ওই সময়টাতে শরতের সময় কাশফুল আমারও খুব ভীষণ দেখার ইচ্ছে বলছিল, আমরা একটু আশুলিয়ার দিকে যাই, চলো ঘুরে আসি সবাই মিলে। তো উনি সাথে করে মাইক্রো নিয়ে এসেছিল। তো আমি বললাম যে আসলে আজকে না, লিভ ইট, আমি আর কি ওই দিন এড়িয়ে যেতে যাচ্ছিলাম, বা অন্য এক সময় হয়তো যাব। তো তারপরেও অনেক রিকোয়েস্টের পরে কেন জানি আমার আসলে সেদিন আসলে যাওয়ারও প্ল্যান ছিল না, বাসায় কিছু কাজ ছিল। হঠাৎ যাওয়া হয়, যাই সবাই মিলে আমরা, ওরা দুজন, মোট 4 জন ছিলাম, আর ড্রাইভার 5 জন। তো গেলাম সেখানে, আশুলিয়াতে গেলাম, অনেক ঘুরলাম। তো আমরা যেটা আমি বলিনি, আমরা পানিতে মানে নৌকায় চড়তে চেয়েছিলাম, সে তো তখন মানে পুরো বর্ষা, পানি চারিদিকে ভরা, মোটামুটি বেশ ভালোই পানি আছে, নৌকায় উঠতে চেয়েছিলাম। তো উনি রান্নার যেটা হয়েছিল, উনার পানিতে প্রচন্ড ভয় ছিল। ঠিক আছে, ওনার আম্মার একটা রেস্ট্রিকশন ছিল পানি এবং মাছ রিলেট ব্যাপারগুলো একটু এড়িয়ে যাওয়ার জন্য, ওঠা হয়নি। ওইখানে ফুচকা খেলাম, তারপর টঙের দোকানে চা খেলাম। আমরা 4 জন ওইখানে যতটুকু ভালো কিছু সময় পাস করা সম্ভব আমরা ওইখানে অনেকটা এনজয় করেছি। তো ফেরার সময় যেটা হয়, একটা জায়গায় টোল বা চেকিং একটা পয়েন্ট আছে, যারা আসলে গিয়েছেন বা রেগুলার যেয়ে থাকেন হয়তো খেয়াল করবেন। পুলিশ চেকিং এর পরের যে প্লেসটা, এখানে মাছ বিক্রি হচ্ছে বাজারের আগে। ঠিক আছে, মাছ বিক্রি হচ্ছে বলতে মাছগুলো এরকম যে কেউ দেখে পছন্দ হওয়ার মতো। যেমন আমি যে মাছ খুব একটা পছন্দ করি না, সেখানে আমার ভাল লাগছিল মাছগুলো দেখতে, একদম তরতাজা ফ্রেশ মাছ, জাস্ট নদী থেকে উঠাচ্ছে, ঢালছে আর বিক্রি হয়ে যাচ্ছে, রেখে দিচ্ছে বা পরে দিচ্ছে সেটা না, আমরা দেখছি যে প্রচুর কাস্টমার নিচ্ছে। তুলি আর জাফর যেটা বললো, যেহেতু তাদের সংগঠনের বড় ভাই ছিল না, তো ওনাকে বলছিল ভাই কিছু মাছ নিয়ে দেন। তো উনি বলছিল এখন এই টাইমে, আমিও না করছিলাম কারণ আমিও মাছ খুব একটা পছন্দ করি না।
তো ওরা নিবে। এখন আমি বললাম যে কি করা যায়, তো বললো দেখো এখন যদি না নিই হয়তো তারা ভাববে যে এটা আমার, আমি টাকা পয়সার জন্য আমি নিচ্ছি না, মানে কিপটামো করছি। ওয়েল আমি আর কিছু বলি নাই। তো তখন তাদের জন্য তারা যেটা হলো যে 4.5-5 কেজি নেয়ার বাই একটা রুই মাছ আর কি, রুই মাছের ওজন করতে গেলে মানে 4.5-5 কেজি দুটো মাছ উঠলো। একটাই নেয়ার বাই আপনার 3.5-4 কেজি, একটা ছোট্ট আর কি দিয়েছিল 5 কেজি সমান করার জন্য। দুটো মাছ, তারপর তেলাপিয়া মাছ ছিল, একদম জীবন্ত পুঁটি মাছ ছিল, ট্যাংরা মাছ, এরকম বেশ কিছু পাঁচমিশালি মাছ মিক্স করে নেওয়া হলো। এবং আমরা উঠে আসলাম। তো উঠে আসার পর একটা জায়গায় আমরা মানে উঠে আসার পর যেটা হচ্ছে তুলি আর জাফর ভাই নেমে যাবে হচ্ছে আপনার মিরপুরের দিকে। তো মিরপুরের দিকে নেমে যাওয়ার সময় উনি ওরা নেমে গেল। নেমে যাওয়ার সময় ওদের যে প্যাকেট গুলো নিয়েছে সেই প্যাকেট গুলো নেওয়ার সময় আমরা তখন খেয়াল করলাম যে মাছ কিছু মিসিং, এবং রুই মাছটা যেটা ছিল, দুটো মাছ উঠেছিল 5 কেজির মধ্যে, একটা মাছ এখানে নাই, বড় মাছটা সেখানে মিসিং। তো গাড়িতে আপনারা 4 জন? হ্যাঁ, আমরা 4 জন আর ড্রাইভার সামনে। ঠিক আছে, তো এখানে মিসিং হয় যেটা হচ্ছে যে মাছগুলো আপনারা হয়তো দেখেছেন যে 10 টাকার যে বাজারের ব্যাগ আছে সেগুলো তো গিট মেরে দেওয়া হয় মাছগুলোতে, প্যাকেটগুলোতে, যাতে মাছগুলো যেহেতু জীবন্ত পড়ে না যায় বা ছুটে লাফিয়ে না পড়ে যায়। তো সেম ভাবে মানে সবগুলো প্যাকেটই কিন্তু আনলক, মানে আপনার গিট মারা আছে, কিন্তু মাছ একটা মিসিং হওয়ার কোনো চান্সই নেই, এবং আমরা কোথাও নামিও নাই তখন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদেরকে ব্যাক করতে হবে। তো এখন আমরা ভাবছি হয়তো লোকটা কি দিয়েছে বা কম দিয়েছে, কম দেওয়ার কোনো স্কোপ নেই, কারণ ওই মাছ আপনাদের সামনেই দিয়েছে। রাইট, এবং আমরা ছবি তুলেছি কিন্তু রাইট। পথে আমরা যে মাছ, বিশাল বড় মাছ যেটা আমরা ছবি তুলেছি, মাছটা আর কি উনি হাতে নিয়ে ছবি তুলেছে, ওনার ফুটেজ গুলো আমার কাছে ছিল। তো মাছটা নিয়ে উনি ছবি তুলেছে, আমরা অনেক ফান করতে মানে এসছি, যেটা গাড়ির মধ্যে ছবিটা উঠেছে মাছের ছবিটা, যে মাছটা তো খেয়েই ফেলবো, আগে ওর বেচারির একটা মানে প্রোফাইল পিকচার রেখে দেয়, এইভাবে ফান করে আর কি একটা ছবি রাখা হয়েছিল। তো মাছওয়ালা যে দেয় নেই সেটার কোনো স্কোপ নাই। এবং জাফর ভাই এবং তুলি নামার সময় কিন্তু ওরা বলেছিল মাছ একটু কম কম মনে হচ্ছে। তো ওটা আমরা যেহেতু আর ওজন মেপে তখন তার দেখা সম্ভব, ওইভাবে অত কিছু সম্ভব না, নিয়ে এসছি। তো লাস্টে আমি নামবো, নামার সময় যেটা হয় আমি ধানমন্ডির দিকে নামবো, উনি আমাকে নামিয়ে দিয়ে যায়, আমি নামি, এরপর বাসায় চলে আসি। ইউজুয়ালি ফ্রেশ ওই মাছগুলো সেদিন আর কিছু না করো ভাবি ফ্রিজে রেখে দেওয়া হয়, রাত হয়ে যায়। আর মাছটা আসলে নেওয়ার একটা রিজন আমার ছিল যে আমি হয়তো পরে নিতামই না, আমার মেজবাবু পুষ্পাপু মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো ওর আমার মনে হচ্ছে ওকে একটা সারপ্রাইজ দেওয়া হবে যে একদম ফ্রেশ আশুলিয়া থেকে তাজা মাছ, আমরা ফরমালিন ফ্রি মাছ নিয়ে এসেছি। তো পুষ্পাপুকে খাওয়ানোর জন্য মূলত মাছগুলো আনা হয়েছিল। তো আমি মাছগুলো রেখে দেই। এরপরে যেটা হয়, রাতে উনি ওই দিন রাতেই চিটং ব্যাক করে। উনি যে কাজটাতে এসেছিল কাজটা হয়ে গিয়েছিল, তারপরেও মানে সেদিন চলে যায় যে ঠিক আছে আমরা নেক্সট আসবো, নেক্সট এসে আমরা সবাই ফ্যামিলি ট্যুর, আমরা সবাই মিলে অন্য কোথাও যাব, এরকম একটা প্ল্যানে হয়। তো উনি চলে যায় চিটাং, ওদিন বাসেই রাতে উঠে, নাইটে উঠে যায়, এবং আমার সাথে প্রায় পুরোটা বাসই কথা হয়েছে, এবং প্রচুর ফোনে কথা বলতে ভালোবাসত উনি। কথা হচ্ছে, এবং এর মধ্যে একবার হয়েছে যে বাসে উনি ঘুমোচ্ছে, তো উনি বেশ হেলদি এবং হাইট অনেক ভালো ছিল, পাশে একজন শুয়েছে, তো আমাকে ফোন দিয়ে হাসছে ভীষণ যে দেখো আমি এখন একা সিটে বসেছি। আমি কি করে, তখন বললাম আমার পাশে যে বসেছিল তার, আমি ঘুমের মধ্যে তার বুকে এমন জোরে পা জোরে দিয়েছি যে মানে এতটাই ফ্রেশ কথা যে সে হাসছে, মানে এত স্পন্টিনিয়াস যে সে যে কোথাও যাবে বা কোনো কিছু হবে তখনও সেটা মানে আমাদের কারোর মধ্যে ছিল না। যে তারপর গেল উনি 4:30, ভোর 4:30 খানিক পরে ফোন দিল আমাকে বাসায় পৌঁছে, যে কোথায়, আমি বাসায় পৌঁছেছি। আমি ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড়েন, সারা দিন রাত জার্নি হয়েছে। পরে উনি আচ্ছা ঠিক আছে, আমি ভালো আছেন, হ্যাঁ ভালো আছি, একটু টায়ার্ড লাগছে, এই হচ্ছে টায়ার্ড লাগছে। আমি ও আরেকটা কথা বলেছে যে আমি কথা বলবো এখন, আমি বললাম না সারাদিন তো দেখা হয়েছেই, আর জার্নি করে এসছেন, এখন ঘুমোতে হবে, আর আমিও ঘুমোবো। তো ইউজুয়ালি আমি ফজর নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, এবং সেও আমাকে বাই বললো, ঠিক আছে ভালো থেকো, এইটুকু বলে ঘুমিয়ে গেল। 11:30 মানে 11:20 দিকে আমার মোবাইলে পরদিন সকালে একটা ফোন আসে তার নাম্বার থেকে। ফোনটা করেছে তার মেজো বোন উজমা আপু। তো উনি ফোন দিয়েই আমি ওনার কথা বুঝতে পারছি না, প্রচন্ড কান্না, পাপড়ি কি হয়েছে আমি আমি ঘুম চোখে বুঝতে পারছি না। আমায় বললো যে পাপড়ি ভাইয়া তো নেই। তা আমি মানে আমি জাস্ট স্টাক, আমি বুঝতে পারি প্রথমে আমি ওটা বুঝতে পারছি না, নিতে পারছিলাম না যে আসলে কি বলছে। তো এরপর যেটা হয়েছে যে আমি আমি কি আমি বুঝতে পারছি না, আবার বলার জন্য তাকে ক্লিয়ার করার জন্য আবার সে বলল যে ভাইয়া তো নেই, পাপড়ি আসলে তোমার সাথে কি হয়েছিল। তো আমি তখন বলছি আমি আসলে ভেবেছি উনি ফান করছে, বিকজ রানার এই ধরনের ফান করার অভ্যেস ছিল।
তো উনি এরপর আমায় বললো যে আসলে গতকালকে ভাইয়া রাতে আসার পরে একটু করে খাওয়া দাওয়া করলো এবং ভাইয়ার হার্ট অ্যাটাক, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, যে যার কারণে সে মারা গেছে আজকে সকাল 7:30 আর 8টার পর, 8টার দিকে যেটা বললো আমায়। তো আমি তখন জাস্ট ফোনটা রেখে দিই এবং আমি কনফার্ম হওয়ার জন্য যে আসলে কি কোনো রকম ফান করছে বা কি, কারণ যেমন সে কালকে বিকেল অবধি দেখলাম এবং রাতে ভোরবেলাও সে আমার সাথে খুব স্পন্টেনিয়াস অ্যান্ড ফ্লুয়েন্ট কথা বললো, বা এতটুকু মানে কোনো রকমের জড়তা ছিল না। সে কিভাবে এভাবে চলে যেতে পারে, মানে আমার বিশ্বাস হচ্ছিল না। এরপরে আমি মানে এই জিনিসটার কোনো ব্যাখ্যা পাইনি যে আসলে মাছগুলো নাই হয়ে গেল, এবং এরপরে আমি নিজেই আজকে ঘটনাটা আমি অনেক শেয়ার করছি। আমার ফ্যামিলি বাড়ির ঘটনাটা কেউই জানতো না সেরকম ভাবে, কারণ আমার মধ্যে একটা গিলটি ফিল হচ্ছিল, যদি সেদিন আমি না যেতাম, হয়তোবা সেদিন যদি মাছগুলো তাকে আমি কিনতে বাধা দিতাম, তাহলে হয়তো খারাপ কিছু হতো না। এরকম কিছু আজকের জন্য আমাকে এক্সপেক্ট করতে এবং হতো। আপনাকে মনে হয় বারবার করেই বলেছিল যে আপনার এই রিলেটেড কোনো একটা প্রবলেম আছে। হ্যাঁ এই হ্যাঁ, যে আমায় বলেছিল যে ওনার মাছ রিলেট প্রবলেম ছিল, যে প্রবলেমটা পানিতে উনি নৌকায় আমি উঠতে চেয়েছিলাম না, মানা করেছিল যে না আমার একটু সমস্যা আছে এই। এবং এরপরে যেটা হয় যে আমাদের সাথে যে জাফর ভাই গিয়েছিল, ঠিক আছে, ওনার সংগঠনের এক ছোট ভাই, উনি গিয়েছিল। উনি আপনার এই ঘটনার প্রায় 7 থেকে 10 দিন পরে ওনার ওইখান থেকে 4 দিনের প্রোগ্রাম করে আসার পর যেটা হয় যে ওনার লিভারে কোন রকমের, মানে ফার্স্টে ওনার স্ট্রং ডায়রিয়া হয়, তারপরে উনি কদিন আপনার মহাখালীতে ভর্তি থাকে। এরপরে ওনাকে বলা হয় ওনার লিভারের প্রবলেম হয়েছে, গল ব্লাডারের প্রবলেম হয়েছে, আলটিমেট কোনো প্রবলেম ফাইন্ড আউটও করতে পারে না। তারপর তাকে যেটা করা হয় যে সে ইন্ডিয়ায় যায় ভালো একটা বেস্ট ট্রিটমেন্টের জন্য, সেখানেও তার কোনো সলিউশন আসে না। তো তারা আপনার হচ্ছে নর্থ বেঙ্গলের লোক, তো তাদের সেখান থেকে একজন বলে যে বান্দরবনের কোন একজনের আছে যে কিনা এটার সলিউশন দিতে পারবে, বা দেখাও, অনেক তো ডাক্তার বৈদ্য করা হলে এবার একটু এই ধরনের ট্রিটমেন্ট করে দেখো। তো সে যেটা দেখলো যে খাবারের মানে মাছের মাধ্যমেই তার ভিতরে কোনো একটা কিছু গিয়েছিল, এবং আমাদের একটা যে মিসিং, যে মাছটা মিসিং, সেটা একটা খুব অদ্ভুত বিষয় হয়ে যায়। এবং তারপর সে ভালো আছে টুকটাক প্রবলেম ছাড়া। আর আমার ফ্রিজে যে মাছগুলো ছিল সেগুলো তো খাওয়ার আর সাহস বা ইচ্ছেও হয়নি, কারণ এরপরে আমি প্রায় 2 থেকে 3 দিন আমাকে প্যাথিডিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, কারণ ওই জিনিসটা আমি মানতে পারছিলাম না। হয়তো সেটা আমার ইমোশনে বা আমার সব খুব সফট একটা প্লেসে সেটা হার্ট করেছিল। মাছগুলো যখন ডাস্টবিনটা, আমাদের বাসায় যে কাজের মেয়েটা ছিল শরীফা, মানে আপু পুষ্প ইনস্ট্রাক্ট করে যে তুমি এগুলো ফেলে দিয়ে আসো। তো ফেলে দেওয়ার পর যেটা ও দাঁড়ায়, মানে সেখানে দেখে যে আমরা যে সম্ভব দেখেছি যে মাছ ফেললে বিড়াল সেখানে মুখ দেয় না, মানে নষ্ট মাছেও সে মুখ কাটার মধ্যে সে মুখ দিবে, বিড়াল সেখানে মুখ দেয় না। ও যেটা এসে বললো যে আপু মাছগুলো খাচ্ছে না, বিড়াল মুখও দেয়নি সেখানে। তো ওইটা নিয়ে আসলে কাজের মেয়ে দেখে এসে আমাদের বলার কিছু ছিল না, বাট ওই জিনিসের ব্যাখ্যাগুলো আলটিমেটলি নেই। হ্যাঁ, যে আদৌ মাছ, আমাদের মাছের বিষয়ে যেটা আছে যে মাছ কিনে আমরা বাজার থেকে আসি, অনেক সময় জন্য আমাদের মুরব্বীরা হয়তো বলে যে সন্ধ্যার পরে মাছ নেওয়া, বা কিছু কিছু পিরিয়ডস থাকে যেগুলো একটু মেনটেন করা উচিত, যেমন একদম ভর দুপুর বা সন্ধে বা এরকম কিছু কিছু আছে, আমরা জানি। তো এটা আমার লাইফে সবচেয়ে অদ্ভুত, আমি যে জন্য বললাম যেটা খুব ভয়ঙ্কর বা এই ধরনের কিছু আমি বলবো না। আমাদের মাছগুলো মিসিং হয়েছিল একটা ঘটনা, তারপর রানার হঠাৎ চলে যাওয়া, সেটা হয়তো ধরে নিলাম কার্ডিয়াক অ্যারেস্ট বা ফিজিক্যাল কোনো উইকনেস, বাট তারপরের ঘটনাগুলো আসলে আমি কোনো হ্যাঁ, সিমিলারিটি পাইনি। যারা নিয়েছিলেন তারা মোটামুটি সবাই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত রাইট, হয়েছেন। এক্স্যাক্টলি দ্যাট। খুবই অদ্ভুত ব্যাপার। যাই হোক, হ্যাঁ, আপনাকে অনেক এই ছিল ধন্যবাদ। ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং তার আগে কিছু এসএমএস রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে দেবজ্যোতি আমাদের এসএমএস করেছেন, এবং এছাড়াও আমাদের এসএমএস করেছেন তানভীর, তৌসিফ, রাতুল, এবং আমাদেরকে এসএমএস করেছেন এমডি মিনহাজ আবেদিন, এবং তিনি গ্যান্ডেরিয়া ঢাকা থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মাহমুদ, এবং আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রিয়া। এছাড়াও নিশাত আমাদের এসএমএস করেছেন আমাদেরকে তন্নি ফ্রম বোসপাড়া, রাজশাহী। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তানভীর, তৌসিফ, আমাদের এসএমএস করেছেন সুমন, এছাড়াও দেখুন আচ্ছা, এছাড়াও
এছাড়াও দেখতে পাচ্ছি যে শান্ত, মিমি সহ আরো অনেকে আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন শিহাব, এছাড়াও SMS করেছেন রাতের শেষ প্রহর, নাহিদ আমাদের SMS করেছেন, SMS করেছেন আবিদ, এছাড়াও বিপু আমাদের উত্তর বাড্ডা থেকে SMS করেছেন, রিফাত আমাদের SMS করেছেন, লিখেছেন ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদেরকে সুস্মিতা বণিক SMS করেছেন, লাইট অফ করে তিনি শুনছেন আমাদেরকে। এছাড়াও নির্জনা SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে মেহরাব, ইব্রাহিম মিরপুর 1 থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন অনুপ দেবনাথ। এছাড়াও আমাদেরকে সজীব SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে MD ইমরুল। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মারুফ কেরানীগঞ্জ থেকে, কাশেম আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে জিহাদ। এছাড়াও আমাদেরকে জুই SMS করেছেন, SMS করেছেন জ্যাকলিন। আমরা SMS নিয়ে আবারও ফিরছি, একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পর আবারও ফিরে আসছে আপনাদের কাছে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত FM। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং সেই সাথে আপনাদেরকে 1 মিলিয়ন থ্যাঙ্কস। আমাদের ফেসবুক পেজে গেলে আপনারা বুঝতে পারবেন কেন, এবং আমাদের এখানে যারা রয়েছেন, যারা এখানে কাজ করেন, যারা আপনাদের সবসময় সকালে ঘুম ভাঙান, দুপুরবেলাটা জমজমাট একটা দুপুরবেলা উপহার দেন, বিকালবেলাটাকে আরো বেশি সুন্দর করে তোলেন, সন্ধ্যার সময়টা এবং বাড়ি ফেরার মুহূর্তগুলোকে আরো সুন্দর করে ফেলেন, সমস্ত আর্যেরা মিলে আপনাদের জানাচ্ছেন থ্যাঙ্কস। কারণ আপনারা সবাই আমাদের সাথে আছেন। আপনাদের এই লাইক দেওয়ার কারণে আজকে ফেসবুকে আমাদের 1 মিলিয়ন লাইকস। সো এটা 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 অদ্ভুত একটা ব্যাপার, এবং সবচেয়ে ভালো লাগছে যে ব্যাপারটা এই যে আজকে ঘটেছে, এবং এটা কোনো ভৌতিক কারণে নয়, এটা পুরোপুরি রেডিও ফুর্তির প্রতি আপনাদের ভালোবাসার কারণে এটা সম্ভব হয়েছে। এবং আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যেরকম ভাবে ছিলেন সেরকম ভাবে ভবিষ্যতে থাকবেন আশা করছি। এখানে আমরা বেশ কিছু ছবিও পোস্ট করেছি, যদিও আমার ছবিটা দেখে মনে হচ্ছে যে আমি আসলে মানে কি বলবো, যে ক্রিমিনালদের এরকম ছবি দেয় হাতে একটা কিছু নিয়ে। অলরাইট, আপনারা ফেসবুকে যে দেখতে পারেন www.facebook.com/radiofurti। এখানে যে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন এবং আজকের ভূত FM নিয়ে যে কোনো মতামত আপনি জানাতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই এখানে লিখছেন, এবং আমাকে লিখছেন যে মমতাজুল হক মোহন লিখছেন যে আসলে আমার সাথে নিজের সাথে ঘটতে যাওয়া কিছু ঘটনা আছে, আমি এখন কি করতে পারি। আপনি এখন আমাদেরকে ইমেল করে ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এছাড়াও আমাদেরকে লিখছেন দেখতে পাচ্ছি আচ্ছা, প্রজাপতির ডানা ফেসবুকে অদ্ভুত অদ্ভুত সব নাম পাওয়া যায়, এবং তিনি লিখছেন যে কেমন আছেন, অন্ধকার রুমে তিনি ভূত FM শুনছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যেখানে পোস্ট পাঠিয়েছেন মাহবুবুর রহমান লিখছেন জমেছে ভালো। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই, সেতু দাস, অর্থহীন, বোরহান উদ্দিন, এছাড়াও আমাদেরকে রাশেদ, হাসান, ইমরান সহ আরো অনেকে এখানে পোস্ট পাঠিয়েছেন। এবং আমরা সেই পোস্টগুলো খুব মনোযোগ দিয়েই পড়ি, কারণ এখানে আপনাদের অনেক কমেন্ট থাকে, যে কমেন্টগুলো আমাদের অনেক কিছু জানার থাকে, যে আপনাদের কেমন ধরনের ঘটনা পছন্দ, কি চান আপনারা। সুতরাং আপনারা অবশ্যই আপনাদের বেশি বেশি করে এই কমেন্টগুলো করুন আমাদের ফেসবুক পেজে গিয়ে। এছাড়াও SMS তো করবেনই, SMS যারা করতে চাচ্ছেন তারা SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এছাড়াও আরো একটা ঘটনা এই মুহূর্তে আমরা চলে যাব, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কাছে কোনো একজন, এবং তিনি আমাকে বেশ কিছু প্রমাণও দিয়েছেন সাথে। যে প্রমাণগুলো আমি দেখেছি এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ খুবই কনফিডেন্সিয়াল, এবং যিনি নাম বলছেন তার নামটাও ছদ্মনাম, সুতরাং আসল নামটাও বলতে পারছি না। আমাকে লিখেছেন বাবু এবং ব্র্যাকেটে লেখা ছদ্মনাম, এবং তিনি লিখেছেন যে রাসেল ভাই, প্রথমে সালাম নেবেন। আমি চাকরির কারণে আপনাদের সামনে বসে ঘটনাটি বলতে না পারার জন্য দুঃখিত। ভাই, আমি জানি আপনি কেমন আছেন, তারপরও একটু যদি বলতেন যে আপনি কেমন আছেন, কেমন, কারণ আপনার উত্তরটা শুনতে ইচ্ছে করছে। উত্তর পেয়ে গেছি, অনেকদিন ধরে ভাবছি ঘটনাটি পাঠাবো, কিন্তু চাকরি আর লেখাপড়ার জন্য সময় পাই না, তবে আড্ডাও খারাপ দেই না। এখন ঘটনায় আসি। ঘটনাটি আমাদের প্রতিষ্ঠানে কাজ করে একটি ছেলের, তার নাম বিল্লাল হোসেন, এটাও ছদ্মনাম।
ছদ্মনাম, বর্তমানে সে বাহরাইনে আছে। ঘটনাটি আমার মতো করে বলছে। আমি একটি জাহাজ শিল্প প্রতিষ্ঠানে, আমি এখানে আরো একবার মেনশন করতে চাই যে এরকম ধরনের ঘটনা কিন্তু ভূত এফএমে এই প্রথম হচ্ছে। এবং জাহাজ শিল্প নিয়ে আমাদের কতটুকু ধারণা কার আছে আমি জানি না, বাট এখানে একটা ঘটনা ঘটছে, এটা খুবই নতুন একটা ব্যাপার। লিখছেন যে আমি একটি জাহাজ শিল্প প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করি এখনো। সঙ্গত কারণে প্রতিষ্ঠানের নাম বলতে পারছি না, তবে শেষে লিখে দিব শুধুমাত্র আপনার জন্য। প্রথমে একটু জাহাজের বর্ণনা দেই, তাতে সবার বুঝতে সুবিধা হবে। জাহাজগুলো ছিল তেলবাহী। তো প্রতিটি জাহাজে 10টি করে ব্লক ছিল এবং প্রতিটি ব্লকই 4 কোণাকার এবং পুরোটাই ঢাকা। শুধুমাত্র ব্লকে প্রবেশ করার জন্য ওপর থেকে একটি 30 ইঞ্চি হোল ছিল, যার ভেতর দিয়ে মই দেওয়া আছে এবং মই দিয়ে নিচে নামতে হবে। তো 2012 সালের এপ্রিলে জাহাজের কাজ প্রায় 60% শেষ হয়। কাজ যেহেতু 40% বাকি ছিল, তাই তখনও ওয়েল্ডিং, ফিটিং এসব কাজ বাকি ছিল। প্রতিদিন দিন রাত কাজ করতে হতো এবং কিন্তু রাতে সাধারণত ওয়েল্ডাররা কাজ করত এবং যার সাথে ঘটনাটি ঘটে সে সেই রাতেই কাজ করত। ছেলেটি যথেষ্ট সাহসী ছিল, যথারীতি সেই দিনও সে কাজে গেল এবং তার সেই দিন কাজ ছিল একটি ব্লকের ভেতরে এবং প্রতিটি ব্লকে একজন করেই কাজ করত। ওয়েল্ডিং করার জন্য প্রত্যেকের কাছে একটি করে 100 ওয়াটের বাতি এবং একটি ব্লোয়ার থাকত, কারণ ওয়েল্ডিং চলাকালে ব্লকের ভেতর খুব গরম থাকে। রাত যখন 2টা বাজে তখন তাদের একটু বিরতির সময়। 30 মিনিট বিরতি শেষে যখন সে পুনরায় কাজে গেল, তখন সে কাজ করার জন্য ব্লকের ভেতরে নামলো এবং নামার মিনিট 5 ভেতর হঠাৎ তার বাতিটা ফেটে যায়। সে ভাবলো হয়তো ভোল্টেজ বেড়ে গেছে, ফলে বাতিটা ফেটে গেছে। তখন সে আরেকটি বাতি আনতে ওপরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু যখন সে পেছন ফিরে মইয়ের কাছে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, তখন সে হতভম্ব হয়ে গেল এবং সে দেখলো যে ব্লকের মইয়ের পাশের কোণায় একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটির কোমর থেকে শরীরের নিচের অংশ নেই। এটা দেখে সে একটু ভয় পেল, কিন্তু ভয় কাটানোর জন্য সে ভালো করে দেখতে চাইল লোকটিকে। ভাবলো হয়তো চোখের ভুল হচ্ছে। দেখলো না, ঠিকই দেখছে সে। লোকটির চোখগুলো লাল লাল, যেমনটা টর্চের আলো আঙুলের মাথায় ধরলে দেখায়, ঠিক সেই ধরনের লাল। পরনে সাদা জামা থেকে হালকা এক ধরনের আলো বের হচ্ছে, যার ফলে চেহারাটা অনেকটা বোঝা যাচ্ছে। চেহারাটা যেমন তেমন বিদঘুটে না, তবে সে খেয়াল করলো যে লোকটার চেহারায় একটা মায়াময় ভাব আছে। সে দেরি না করে পাশের কোণার দিকে তাকালো, ভাবলো আসলে সে ভুল দেখছে কিনা। দেখলো সেখানেও একজন এবং একই ধরনের, কিন্তু তার চোখগুলো অসম্ভবভাবে জ্বলজ্বল করছিল এবং সে একটি শিশুকে কামড়িয়ে খাচ্ছিল। এবার সে আরেকটু ঘাবড়ে গেল এবং তার ভেতরে ভয় কাজ করতে লাগলো। এবার সে ভয়ে ভয়ে পেছনে ডান দিকে তাকালো। অবাক ব্যাপার, দেখলো সেখানেও একজন এবং একই ধরনের, কিন্তু তার চোখ জ্বলজ্বল তো করছেই, চোখ থেকে আগুনের লাভার মতন কি যেন বের হচ্ছে এবং সে নিজের হাতের, এবং সেই লোকটি যেটা করছিল সেটা নিজের হাতের মাংস নিজেই ছিঁড়ে ছিঁড়ে কামড়ে খাচ্ছিল। এবার সে অনেক ভয় পেয়ে গেল। এই 3 কোণার 3 জনকে দেখে ভয়ে সে আর পরের কোণাটার দিকে তাকানোর সাহস পেল না। লোকগুলো ঠায় দাঁড়িয়ে আছে এবং দিব্যি যে যার কাজ করে যাচ্ছে তার দিকে তাকিয়ে, কোনো নড়াচড়া করছে না। সে মনে মনে ভাবছে কি করবে। 40-50 সেকেন্ড শেষে সে সিদ্ধান্ত নিল সাহস করে মই বেয়ে উপরে উঠে যাবে, যা হয় হোক। কারণ উপরে উঠতে চাইলেই মই ছাড়া বিকল্প কোনো পথ নেই। কিন্তু ঝামেলা হলো তখনই যখন সে পা বাড়াবে। সে বুঝতে পারলো তার পা চলছে না। তার মনে হচ্ছে তার পাগুলো শক্ত হয়ে লোহার মতো হয়ে গেছে এবং মনে হচ্ছে ডিবি ট্যাঙ্কের প্লেট চুম্বক হয়ে তার পাকে টেনে ধরে রেখেছে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। আওয়াজ করতে চাইলেও তাও বের হচ্ছিল না, এমনকি সে কোনো সূরাও ভালো করে মনে করতে পারছিল না। এমন সময় সে অনুভব করলো কে যেন তার পিঠে আলতো করে হাত রাখলো। তখনই সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। তারপর আর তার কিছু মনে নেই। প্রায় ঘন্টা 2 পর জ্ঞান ফিরল এবং যখন তার জ্ঞান ফিরল তখন সে বুঝতে পারল যে মাথা, হাত, মুখমণ্ডল ইত্যাদি ভেজা এবং চারপাশে তার সাথে কাজ করতে আসা অন্যান্য ছেলেদের দেখতে পেল। তারা সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে জিজ্ঞেস করলো যে তোরা এখানে কেন? তার এই কথা শুনে সবাই আরো অবাক হলো। যেখানে তারা জিজ্ঞেস করবে যে সেখানে ওই জিজ্ঞেস করে বসলো। তারা বলল যে হঠাৎ কি যেন মা বলে খুব জোরে চিৎকার দিল, তাই তারা ভাবলো যে হয়তো
কোনো সমস্যা হয়েছে, সবাই খুঁজতে বের হলো, প্রতিটি ব্লক থেকে একজন একজন করে বের হয়ে আসলো, শুধু সেই বের হলো না, তখন সবাই তার ব্লকের ওপর থেকে ওই হোলটি দিয়ে মোবাইলের আলো মেরে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তবে ওরা যখন জিজ্ঞেস করলো যে তোর কি হয়েছে, সে বলল কারেন্টের শক খাইছি, তাই ভয় চিৎকার দিছি। কাউকে বলল না সে কি ঘটে গেছে তার জীবনে, এবং সে অবাক হলো এই ভেবে যে সে চিৎকার দিল কখন আর পড়লই বা কখন। পরদিন সে কাজ ছেড়ে বাড়ি চলে গেল, আর আসেনি কাজ করতে। পরে আমরা ওই জাহাজের লোকদের জিজ্ঞেস করি যে বিল্লাল কই, তখন তারা বলে যে সে চলে গেছে। হঠাৎ একদিন বিকেলে তার সাথে আমার দেখা হয়ে গেল চিটাগং রোড মোড়ে। তারিখটা যত সম্ভব 25 বা 27 ফেব্রুয়ারি 2013। আমার ঠিক মনে নেই। জিজ্ঞেস করলাম কই যাও, বলল ঢাকা যাচ্ছি, পরদিন নাকি বিদেশে যাওয়ার ব্যাপারে কি একটা কাজ আছে। জিজ্ঞেস করার আগে বলল বাহরাইনের জন্য একটা ব্যবস্থা করছি স্যার, দোয়া করেন। বললাম খুব ভালো, কিন্তু তুমি আমাদের ওইখান থেকে হঠাৎ কাজ ছেড়ে দিলে কেন? প্রথমে সে বলতে চায়নি, এটাই স্বাভাবিক বলতে না চাওয়াটা। পরে একটু জোর করাতে সে তার সেই ঘটনাটি বলল। শেষে যাওয়ার আগে আমাকে বলল স্যার আমি অন্য কোথাও কাজ যদি নাও পাই ওইখানে আর কোনোদিন যাব না। আমি হাসলাম, তবে ঘটনাটি শুনে আমিও ভীষণ ভয় পেয়ে গেলাম, যেটা ওকে বুঝতে দিলাম না, কারণ আমি এখনো ওইখানে চাকরি করি। এখন আমি রাতে আমাদের সাইটে যেতে ভয় পাই, কিন্তু কাজের প্রয়োজনে যেতে হয়। আল্লাহ না করুক রাতে সাইটে গেলেই চিন্তা করি কবে যে আমার সাথে এরকম কিছু ঘটবে। রাসেল ভাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কখনো এরকম অশুভ ঘটনার মুখোমুখি না হই। ঘটনাটি সবার কেমন লেগেছে জানি না, তবে আমি এখনো ঘটনাটি মনে পড়লে রাতের বেলায় সাইটে যেতে ভয় পাই। ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার ঘটনাটা পাঠানোর জন্য। এবং আমরা আসলেই জাহাজের কারখানায় কোনো ঘটনা ঘটেছে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত শুনিনি, এই প্রথম শুনলাম। এবং আমি ভাবছিলাম যে অনেক ঘটনা আমরা যখন বলি বা এখন ভূত এফএম শুনছি, হয়তো ভাবি যে অনেক সময় আমরা চিন্তা করি যে এরকমও হতে পারে নাকি, আরে ধুর এরকমও হয় না। কিন্তু যদি কোনোদিন সামনাসামনি ঘটে যায়, আজকে রাতে যদি ঘটে যায় এরকম কোন একটা লোক, আচ্ছা সবকিছু বাদ দিলাম, যে কোনো একটা লোককে আপনি দেখলেন যে লোকটা নিজেই নিজের হাত কামড়ে খাচ্ছে, আপনার কেমন লাগবে দেখতে? আমার মনে হয় যে ভয়াবহ লাগবে। এবং এই হাত কামড়ে খাওয়া লোক দেখার ঘটনা কিন্তু আমি আরো আগেও বহুবার শুনেছি এবং অনেকের কাছেই শুনেছি। তো এটা 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 হয়তো যে কোনো দিন দেখে ফেলতে পারে, এটা কোনো একটা বড় ব্যাপার না। কিন্তু যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়। এবং আমাদের সঙ্গে আরো একজন জয়েন করেছেন। গত উইকে উনি এসেছিলেন, একটা মাত্র ঘটনা শোনানোর সময় পেয়েছিলেন। আজকে আরো একটা ঘটনা তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন। তিনি একটা ইউনিভার্সিটিতে পড়তেন, যে ইউনিভার্সিটিটা চিটাগং এ, এবং সেই ইউনিভার্সিটিতে নানান ধরনের ঘটনা আছে তার জীবনে জড়িয়ে, এবং তিনি সেই ঘটনাগুলো শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ আর একবার বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি নুরুদ্দিন সোহাগ, আমি এসেছি পুরান ঢাকার আমানিটোলা থেকে। আমি আজকে যে ঘটনা শেয়ার করবো সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া কিছু ঘটনা। আচ্ছা, তো আমি কয়েকটা ঘটনা পরপর শেয়ার করব, ছোট ছোট। প্রথমে যে ঘটনাটি শেয়ার করতেছি সেটা হচ্ছে 2010 সালের ঘটনা। তখন সম্ভবত বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল। ওই দিন সন্ধ্যা থেকে আমাদের শাহ আমানত হলের বাইরে, ওই হলটা অনেক বড়, কিন্তু বাইরে একটা এক্সটেনশন হল করা হয়েছে। তো এক্সটেনশনে থাকতেন ইমরুল ভাই, বি6 রুমে ইমরুল ভাই, রাজু, ফয়েজ, তারপর মহিউদ্দিন, মুমিনুল, এরকম 5-6 জন থাকতেন। তো সন্ধ্যার দিকে ইমরুল ভাই বাথরুমে কাপড় কাচতে ছিল। তখন থেকে উনি একটা কেমন যেন কিছু আঁচ করতে পেরেছে, একটা থমথমে পরিবেশ, একটু ভয় ভয় লাগতেছিল। আর ওই সময় আমাদের হল স্টুডেন্ট কম ছিল, অনেকে ছুটিতে বাড়ি চলে গেছিল। তো রাত্রে খেলা দেখে উনি রুমে ফিরে নামাজ পড়ে শুয়েছেন। এটা আনুমানিক রাত 3টার দিকে হবে। তো ঘুমের ভিতরে হঠাৎ উনি খুব জোরে চিৎকার করে এমন সাউন্ড করছে যে হই হই হই, হই হই করে জোরে চিল্লানি দিয়ে বের হয়ে যায়। তো রুমটা আটকানো ছিল, কিন্তু উনি কিভাবে বের হয়েছে নিজেও জানে না। জোরে ধাক্কা মেরে হয়তো দরজাটা ভেঙেই বের হয়ে গেছে। তো ওনার সাথে এরকম চিৎকার শুনে রুমে যারা ছিল তারাও ভয় পেয়ে যায়, তারাও ওনার পিছন পিছন বের হয়। তো ওই এক্সটেনশনের পশ্চিম দিকে ছিল পাহাড়, হলের পশ্চিম দিকে। তো পাহাড়ের আগে আবার বড় ওয়াল করা আছে। তো উনি ওয়ালের কাছে গিয়ে কানে হাত দিয়ে আল্লাহু আকবার বলে থেমে যায়। তো ওনার পিছন পিছন ওই মহিউদ্দিন, রাজু, মুমিনুল সবাই দৌড়ে যায়। তো সবাই ওনাকে ধরে, কি ব্যাপার হয়েছে। তারপরে স্থির হয়ে বসার পরে দেখে যে
ওই ইমরুল ভাইয়ের হাতে, তারপর রাজুর হাতে, মহিউদ্দিনের হাতে এই বড় বড় খামসানোর দাগ, মনে হয় সে কেউ আঁচড় মেরেছে এরকম। তো উনি বলতেছিল যে উনি দেখছিল যে হঠাৎ পুরো বিল্ডিংটা ভেঙে ওনার গায়ের উপর পড়তেছিল, এরকম পড়তেছে। এই জন্য উনি ভয়ে চিৎকার করে বের হয়ে গেছে। কিন্তু উনি হয়তো আরো ভয়ঙ্কর কিছু দেখছে, এটা ওনাকে বারবার জিজ্ঞেস করা হয়েছিল। তো উনি হয়তো পার্সোনাল কোনো কারণে ওটা শেয়ার করেনি, বলতে চায়নি। এই হচ্ছে একটা স্টোরি। আর রাসেল ভাই, আরেকটা স্টোরি হচ্ছে এটা আমি আমার নিজের সাথে এক্সপিরিয়েন্স হয়েছে। একদিন রাত 1টার সময় আমি হলে ঢুকি। তো আমাদের ফার্স্ট হচ্ছে হলের 2টা ব্লক, জোর ব্লক, বিজোর ব্লক। জোর ব্লক শুরুতে, এটা ঢুকে টিভি রুমের সামনে দিয়ে একটু আগালেই সামনে কর্নারে রিডিং রুম আছে। তো রিডিং রুমটা নর্মালি রাত 10টায় বন্ধ হয়ে যায়। ওখানে যে দায়িত্ব পালন করে তার নাম সগির ভাই। তো 10টার পরে রিডিং রুমটা অফ থাকে। তো তখন আমি দেখি যে রিডিং রুমের ভিতরে কেউ একজন বই নিয়ে পড়তেছে। তো আমার হঠাৎ কৌতূহল জাগলো যে এত রাত্রে রিডিং রুমে কে, তো রুমটা কি খোলা? তো আমি ওই রুমের দরজার সামনে গিয়ে দেখলাম যে না, বাইরে থেকে তালা মারা। তো ভালো করে লক্ষ্য দেখলাম যে লোকটা চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু সে হাঁটতেছে, সেলফ থেকে বই নিচ্ছে, আবার ফিরতেছে। ভাবলাম যে কেউ কি ভিতরে থেকে গেল কিনা। তো আমি একটু হালকা ভয় পেয়ে যাই। তারপর আমি আমার রুমের দিকে চলে যাই। আমার রুম নাম্বার ছিল 111, এর পাশেই ছিল 113। তো ওখান থেকে আমার এই ডিপার্টমেন্টের ছোট ভাই খালেদকে ডাকি এবং 101 থেকে আলভি এবং শিবাকে ডাকি। ওদেরকে আমি ডেকে এনে শেয়ার করি যে এরকম এরকম কিছু এক্সপিরিয়েন্স করছি, তোমরা আসো দেখো, এখন হয়তো থাকতে পারে। তো আসলো আস্তে আস্তে, এসে দেখে যে ওরকম একটা ছায়ার মতো কিছু হাঁটতেছে, পড়তেছে। তো আমরা একটু কৌতূহলবশত ওই বাইরে লাইট জ্বালানো, কিন্তু ভিতরে একটু রুমটা অন্ধকার, রুমের ভিতরে লাইটটা অফ। তারপরে বাইরে থেকে লাইট মেরে দেখি কিছুই নাই। তো আমার একটু ওটা নিয়ে একটু হলে আমার একটু রটনা ওঠে যে এই হলে তো এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়, এরকম কিছু হবে আর কি। আর এরপরে আমি 111তে থাকাকালীন একদিন হঠাৎ দেখি, তো এই হলে এরকম অদ্ভুত ঘটনা ঘটার কারণে নর্মালি আমি একটু নিজেকে আগে প্রিভেন্টিভ মেজার নিয়ে থাকতাম। রাত্রে কোনো বাথরুমে গেলে বা বাইরে বের হলে আমি দোয়া কালাম পড়ে বের হইতাম, যাতে এরকম খারাপ কিছু এক্সপিরিয়েন্স না করি। ভয় পেলে হঠাৎ অনেক কিছু হয়ে যেতে পারে আর কি। তো একদিন হঠাৎ রুমে আমি একা বসা, আমার রুমের দরজা আটকানো, দেখি বড় সাইজের একটা কুকুর শিকার ধরার জন্য যেভাবে দৌড়ে আসে, হা হা করে এভাবে দৌড়ে আসলো রুমের ভিতরে। তো আমি একটু ভয় পেয়ে থমকে যাই, দৌড়াদৌড় উপরে একটু ধাতস্থ হই। দেখি রুমের ভিতরে কুকুর কিভাবে আসে। তো ভাবলাম যে এরকম কিছু হতে পারে আর কি। রাসেল ভাই, সর্বশেষ আমি মাস্টার্স এর পরীক্ষার 2 মাস আগে আমি ওই জোর ব্লকের 4তলায় সিঙ্গেল রুমে যাই। তো এই ঘটনাটা আমি ভার্সিটিতে ওই সময় কারোর সাথে শেয়ার করিনি, এই জন্য যে আমার সিঙ্গেল রুমে আমার আর কয়েক বন্ধু এসে আমরা গ্রুপে স্টাডি করতাম। সিঙ্গেল রুমে একটু পড়ার নিরিবিলি পরিবেশ থাকতো। তো এটা বললে হয়তো ওরা ভয় রুমে আসবে না, জন্য ওদের কাছেও শেয়ার করিনি। আমি ফার্স্ট টাইম অন এয়ারে শেয়ার করছি। তো আমি একদিন রাত্রে পড়াশোনা করে বাতি অফ করে শুয়েছি। আমার মাথার দিকে হচ্ছে দরজা, এটা দক্ষিণ দিক, আর উত্তর দিকে হচ্ছে জানালা। ওখান থেকে খোলা বিজোর ব্লকের ছাদ দেখা যায়, আকাশও দেখা যায়। তো অনেকেই বলে যে সিঙ্গেল রুমে থাকাটা একটু ভয়ঙ্কর, অনেকে এরকম এক্সপিরিয়েন্স করছে এবং গত সপ্তাহে আশরাফ ভাই কিছু ঘটনা বলে গেছে, আপনাকে শেয়ার করছে এরকম। তো আমার পাশের রুমে একটা ছেলে থাকতো, সঙ্গত কারণে তার নাম বলবো না। তো একটু উইয়ার্ড প্রকৃতির ছিল। ও দিনের বেলা কয়েকবার গোসল করতো, হঠাৎ রাতেও দেখি যে গোসল টোসল করে হই হুল্লোড় করে গোসল করে আসছে। এরকম মনে হচ্ছে যে ওর সাথে কিরকম এরকম কিছু হতে পারে। রাত্রে আমি মাঝে মাঝে ঘুমিয়ে আমার রুম থেকে শুনতাম, যেহেতু পাশের রুমে ছিল, যে ও হয়তো কোনো কিছু দ্বারা ডিস্টার্ব হচ্ছে, এবং গোঙানি শব্দ করছে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর কিছু আর কি। তো আমি ওকে সরাসরি এরকম কিছু জিজ্ঞেস করি না, আবার কি মাইন্ড টাইন করে কিনা। তো হঠাৎ একদিন আমি যখন লাইট অফ করে ঘুমালাম, তো আমার মাথার কাছে দেখি একটা হাত। তো আমি হাত আসলে থেকে একটু ভয় পেয়ে যে হাত দেখে থেকে যে বাচ্চাদের হাতের মতো আর কি। তো হাতটা সরাই দিই, বাচ্চাদের হাত, ছোট বাচ্চার হাতের মতো। আচ্ছা। তো ভয় লাগে। তো এরপরে কিছুক্ষণ পরে একটু আবার ঘুমিয়ে যাই। যখন চোখের পাতা একেবারে বুঝে আসে, তখন দেখি সে আমার বুকের উপর চেপে পড়ছে। এখন ওর বাচ্চার আকৃতি নেই, কালো কিছু একটা, কিন্তু চেহারাটা বোঝা যাচ্ছে না। রাসেল ভাই, আমার কোমরের একদিকে চাপ দেয়, কিন্তু ওই চাপটা দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে আমার পুরো শরীর অবশ। আমি কথা বলতে পারতেছি না, হাত পা কিছু নাড়াতে পারছি না। তো আমি মনে মনে ওই আল্লাহ সাহায্য চাচ্ছিলাম যে আল্লাহ, এটা খারাপ কিছু হলে আমাকে বাঁচাও আর কি। তো আমার যেহেতু মাথার উত্তর দক্ষিণ দিকে দরজাটা ছিল, আমি চাচ্ছিলাম যে দরজাটা কোনোভাবে হাত দিয়ে ধরা যায় কিনা, সিটকিনিটা খুললে হয়তো কাউকে চিৎকার দিয়ে ডাকা যাবে। কিন্তু
আমার কথা বলতে পারছিলাম না, তো এরকম দোয়াদুরু পড়ছিলাম। এরকম প্রায় 10-15 মিনিট হয়ে যাবে, তো আমি প্রচন্ড ঘেমে যাই। ঘেমে যাওয়ার পরে হঠাৎ মনে হলো যে আমি আহ আয়াতুল কুরসি মুখস্থ ছিল, এটাও পড়লাম। তো সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস পড়ে কয়েকবার পড়ে পড়ে দেখি যে আমার বাম পাটা একটু ফ্রি হয়েছে, মানে বাম পাটা নাড়াতে পারছি। তো মানে আমি একটু সাহস সঞ্চয় করলাম, যা হোক এটা সাথে মানে বাঁচা মারার লড়াই, যা হয় হোক, অন্তত বাঁচার চেষ্টা করতে হবে। আমি জোরে ওকে কিক করি, তো ওর মানে বডিতে হয়তো বুকের মাঝখানে মনে হয় ওই লোকটা, মানে যেটা ওই যে ছায়ার মতো যেটা পরে, তো ধুপ করে একটা শব্দ হয়। ওই আমার পায়ের দিকে ছিল লকারে প্রচন্ড আকারে একটা শব্দ হয়। তো তারপরে খেয়াল করে দেখলাম যে একটা বাচ্চার ডেড বডির মতো পড়া, ভয়ঙ্কর ছায়া একবার। রুমের মধ্যে? হ্যাঁ, আপনার সেই হোস্টেলের রুমের মধ্যে? আমার রুমের মধ্যে বাচ্চা ডেড বডি পড়া। এটা থেকে আমি আরো ভয় পেয়ে যাই। তো তারপরে আমি উঠে পেছনে থেকে একটু আধা শোয়া অবস্থায় আমি লাইটটা আমার বেডশিটটা আমি জ্বালানোর পরে ওদিকে যখন মাথা ঘুরাইছি, জ্বালানোর পরে কিছুই দেখি না। তো মানে ঘটনা আমি এখনো মনে করলাম, আমার এখনো ভয় লাগে। হ্যাঁ, খুবই খুবই অদ্ভুত টাইপের ঘটনা। এবং আপনি নিজের চোখে দেখছেন যে বাচ্চাটা একদম নিচে মরে পড়ে আছে? মরে পড়ে আছে, হ্যাঁ। ও মাই গড। তো তারপরে তারপরে আমি অনেকক্ষণ মানে হার্টবিটটা বেড়ে যায়, ঘেমে গেছিলাম। এখনো বাচ্চা হার্টবিট দেখে মনে হচ্ছে। তারপরে আমার রুমে যে বোতলে পানি ছিল, ওটা তো নাক মুখে ছিটিয়ে দেই। তো উজু টুজু করে আমি ওই সময় কোরআন তেলাওয়াত করে জিন টিন বারে খারাপ কিছু থাকে। আপনি কি ওইদিকে তাকিয়েছিলেন যেখানে ডেড বডিটা ছিল, ওইদিকে তাকিয়েছিলেন? তারপর লাইট জ্বালাই, তারপর আমার পাশে টেবিল ছিল, তো ওখান থেকে কোরআন শরীফ বের করে উজু করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে লাইট জ্বালিয়ে সবাই তার ঘুম হয় নাই প্রায়। তখন তো লাইট জ্বালানোর পর কি দেখলেন? ডেড বডিটা পেয়েছিলেন? না, লাইট জ্বালানোর পর ডেড বডিটা নাই, কিন্তু ওই আমার লকারটা ফাঁকা, মানে লকারটা ছিল চাপানো, তালা মারা ছিল না, লকারটা ফাঁকা, এবং লকার পাশে আরেকটা ছোট টেবিল ছিল যেখানে অনেকগুলো বই রাখা হতো। অল লাইফের অনেক মানে দেখেছে নিজের টেবিলের বাইরে এক্সট্রা কিছু টেবিল রাখতাম আমরা বই টই রাখার জন্য। তো বই টই কিছু এলোমেলো পড়ে আছে, কিন্তু ওই ডেড বডিটা খুঁজে পাচ্ছি না। তো আমি বললাম যে কি হলো, তো ভয় পেয়ে যাই। তারপরে এটা অন্য কারোর সাথে শেয়ার করিনি, যেহেতু আমার সামনে পরীক্ষা, আমার রুমে গ্রুপের স্ত্রী চলে, যে ওরা যদি না আসে ভয়ে আমি এই রুমে ওয়েট কিছু। তো আজকে আমি এটা অনেক শেয়ার করলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কিছু SMS পড়বো এবার, এবং আমি দেখতে পাচ্ছি শিবলু আমাদের SMS করেছেন কিশোরগঞ্জ থেকে। ইয়াসিন আলম আমাদের SMS করেছেন নাভিদ, এবং বলছেন যে ভূত FM চরম লাগে। সালেহ আহমেদ আমাদের লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গাজী বাঁধন আমাদের চাঁদপুর থেকে SMS করেছেন আই লাভ ভূত FM। এছাড়া আমাদেরকে রিয়াজুল সোনারগাঁ থেকে SMS করেছেন, এবং অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন, আশা করছি এখন থেকে রেগুলার শুনবেন। ওয়েলকাম ব্যাক। মিল্টন আমাদের মিরপুর থেকে SMS করেছেন, সেকেন্ড এবং ফোর্থ স্টোরিটা ডিফারেন্ট এবং অনেক ভালো লেগেছে তার কাছে। রূপোশ আমাদের SMS করেছেন আমাদের সবুজ আমাদেরকে। এছাড়াও মুনাজ SMS করেছেন, ফার্স্ট ঘটনা তার কাছে অসাম লেগেছে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন জিসান এবং অশ্রু, হাজবেন্ড ওয়াইফ, তারা মিরপুর 2 থেকে SMS করেছেন, তারা ভূত FM শুনছেন এই মুহূর্তে। প্রমি আমাদের SMS করেছেন বাসে করে চিটাগং যাচ্ছেন, এবং চিটাগং থেকে ঢাকায় ফিরছেন এবং ভূত FM শুনছেন। আমাদের প্রথম ঘটনা ছিল, তো তার মধ্যে কিন্তু বাসের একটা বড় পার্ট ছিল, সুতরাং আপনি হয়তো একটু মানে আপনার কাছে হয়তো অনেক রিলেভেন্ট লাগতে পারে। লুসা আমাদের SMS করেছেন আমাদেরকে আমি, অঙ্কুর, এবং তাদের ছোট ভাই অপু আমাদেরকে। জাহিদ SMS করেছেন আমাদেরকে। বিকে সজল বরিশাল থেকে লিখেছেন আই লাভ ভূত FM। জাহিদ লিখেছেন যে খুব এনজয় করছি। এছাড়াও মাসফিন আমাদের লিখেছেন, তিনি ক্লাস 5 পড়েন এবং এখন প্রতি বছর ভূত FM জোস হচ্ছে, আপনার এখন ঘুমায় পড়তে হবে তোমার। ওকে, আচ্ছা। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই SMS করছেন, আমাদেরকে SMS করেছেন যে লিখছেন তারাশ, রাসেল ভাই তারাশ কবে যাবেন? আমরা বলছিলাম যে ঢাকার বাইরে থেকে আমরা ভূত FM করতে চাই, সরাসরি সম্প্রচার করতে চাই, সুতরাং আমাদেরকে এখানে কমেন্ট করেছেন ফেসবুকের পেজে শাহ এম সায়ান মাহমুদ। এবং আমি বলতে চাই যে অবশ্যই আপনারা যদি ঠিকানা দিতে পারেন কাদের সাথে যোগাযোগ করব এবং কি ঘটনা আছে ওখানে, এবং আমাদের যে পার্সনটি যার সাথে যোগাযোগ করে আমরা যাব, তার যদি একটু ঠিকানা আমাদের জানিয়ে দিতে পারেন, ইমেইল করতে পারেন আমাদেরকে, অবশ্যই আমরা সেখানে যাব। এছাড়া দেখতে পাচ্ছি আরো অনেকেই আমাদের এখানে কিন্তু কমেন্ট করছেন এবং আমাদেরকে কমেন্ট করছেন। দেখতে পাচ্ছি যে তোমার ফ্রেন্ড আমি, ফেসবুকের নামই এটা, এবং মোস্ট ওয়েলকাম এন্ড থ্যাঙ্কস টু রেডিও ফুর্তি ফ্যামিলি। এছাড়া এবং তিনি বলছেন যে দ্য শো মাস্ট গো অন। ওকে, আমাদেরকে রাকিবুর রহমান SMS করেছেন, এবং তিনি বলছেন ভূত FM, SMS না এটা কমেন্ট করেছেন এখানে, যে ভূত FM অনেক লাইক করেন। এছাড়া আমাদেরকে আরো অনেকেই এখানে দেখতে পাচ্ছি যে ক্রিকেট পাগল শান্ত আমাদেরকে SMS করেছেন, কমেন্ট করেছেন, লিখেছেন তিনি এখনো ভয় পাচ্ছেন না।
আমাদেরকে সাইদ মুস্তাকিম বিন হায়দার লিখেছেন যে জাহাজের ঘটনাটা জোস। আমাদেরকে এছাড়াও নূর মোহাম্মদ লিখেছেন খুব ভালো লাগছে। আমাদেরকে শারফুদ্দিন মাহবুব আয়াজ ফেসবুকে লিখছেন যে 1 মিলিয়ন ওয়েলকাম। আমাদেরকে এমডি রাফিউল ইসলাম রুহুল লিখেছেন সেকেন্ড স্টোরিটা ভালো লাগলো। আমাদেরকে এছাড়াও জোনাক পরি জেসি লিখেছেন সোহাগ ভাই ভালো হচ্ছে। অলরাইট, আপনি যদি আমাদের এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা ফেসবুকে কমেন্ট করতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti এবং সেখানে দেখবেন যে আমাদের একটা পোস্ট রয়েছে এবং ওইখানে আপনি এই আজকে পেজে গেলে এই মুহূর্তে যদি পেজে যান তাহলে একসাথে আমাদের সমস্ত আরজিদের আপনি দেখে ফেলতে পারবেন। অলরাইট, এছাড়াও আরো অনেকেই আছেন এই মুহূর্তে তার ঘটনা নিয়ে, সুতরাং আমাদেরকে আবারও ঘটনায় ফিরে যেতে হচ্ছে। আর একবার জানিয়ে দিই সবচেয়ে জরুরি ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি যদি আমাদের ঘটনা পাঠাতে চান, তাহলে কি করতে হবে? ঘটনা পাঠাতে চাইলে তাহলে আপনি সরাসরি চলে যান আমাদের অ্যাড্রেসটিতে এবং আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম @radiofurti.fm, হুইচ ইজ স্পেলিংটি হচ্ছে BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আরো অনেক ঘটনা কিন্তু বাকি আছে, আরো অনেক অতিথি আছেন এবং তাদের ঘটনাগুলো খুব অদ্ভুত। তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। এখনই কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভূত FM, the night comes alive. আরো একবার 1 মিলিয়ন থ্যাঙ্কস জানাচ্ছি আপনাদের সবাইকে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে এই মুহূর্তে ভূত এফএম এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে ভূত এফএম এ আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। আমরা আমাদের এখানে নতুন আরেকজন অতিথি আছেন, তার ঘটনা শুনি। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং তারপর আপনার ঘটনাটা শুনবো। ডিয়ার লিসেনার্স, আমি FK ফুয়াদ, ভূতের গলি থেকে। আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো আপনাদের সাথে, সেটি আমার এক দুলা ভাই তামিম ভাই তার কাছ থেকে শোনা। এটা তার খালুর সাথে ঘটেছিল 1971 সালে। তিনি ডিফেন্সে ছিল, ওনার খালু। তখন মুক্তি বাহিনীর মধ্যে তার অনেক ভালো একটা ইয়া ছিল, যে তিনি কমান্ডার পোস্টে ছিলেন। আর তখন ওনার সাথে যখন ঘটনাটা ঘটেছিল তখন মুক্তিযুদ্ধ প্রায় শেষ, আর আশেপাশে শুধু লাশ আর লাশ। সো তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সো যেহেতু উনি একটা ভালো লিডে ছিল মুক্তিবাহিনীর, ধরে নিয়ে যাওয়ার পরে যখন উনি কোনো না কোনো ভাবে অনেক রাতের দিকে 2টা-2:30টার দিকে রাত্রে, মানে সেখান থেকে তাদের ওই পশ্চিম পাকিস্তানিদের থেকে পালাতে সক্ষম হয়। সে সেখান থেকে পালিয়ে, এবং সেই অঞ্চলটা ছিল হচ্ছে ফরিদপুর জেলায়। ফরিদপুরে সে তার বাড়ির দিকে আসার জন্য চেষ্টা করে, এবং তার তো মানে সোজা যে রাস্তা সেটা সে ইউজ করতে পারবে না, কারণ সবসময় পাকিস্তানিরা টহল দিচ্ছে। তাই তাকে অনেক অনেক গ্রাম, তারপর অনেক মাটির পথ, তারপর তাকে অনেক কাদামাটি পার হয়ে তার বাসায় মানে তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। সো সে হাঁটছিল এবং সে অনেক সাহসী ছিল, যেহেতু সে ডিফেন্সে ছিল। তারপরে সে আসছিল দেন তার একটা কাদামাটির একটা পথে তার আসতে হয়েছে। সেখানে সে নামলো, নেমে দেখছে যে আশেপাশে, আর এছাড়াও সে অনেক আগে থেকে অবজার্ভ করছিল যে শুধু লাশের গন্ধ পচা পচা, এবং আশেপাশে শুধু লাশ পড়া, গুলি করা, মেরে ফেলে দিয়েছে আর কি। দেন সে আসছিল এবং আসার পরে সে লক্ষ্য করছিল যে পিছন থেকে কাদা পানিতে কেউ ছমছম করে হাঁটছে। সে একবার দাঁড়িয়ে এবং পিছনে দেখে যে কেউ নাই। তারপর সে যখন কাদা পায়ের পথটা শেষ করে যখন উঠতে যাবে, তখনই সে দেখে যে তার ডান পাটা কে জানে আঁকড়ে ধরেছে, হাত দিয়ে আঁকড়ে ধরেছে। দেন সে অনেক চেষ্টা করেছে ছুটার জন্য, অনেক হার্ড এন্ড সোল ট্রাই করলো। 4-5 মিনিট তো চলে গেছে, আর সে অনেক মানে হেলদি ছিল এবং সে অনেক ফিটনেস ছিল তার। সে তাও সেখান থেকে ছুটতে পারেনি। তখন সে অনেক জোরাজুরির পরে কোনো না, আর সে লক্ষ্য করছিল যে তার পাটা মানে হাত টাইপের কিছু একটা দেয়া খুব জোরে আঁকড়ে ধরে আছে।
সে সেখান থেকে উঠলো এবং উঠার পরে সে দৌড় দিল একটা। দৌড় দেওয়ার পরে দেখলো যে তার পিছনে আবার সেই মানে ভিজা ভিজা পায়ে কেউ একজন হেঁটে হেঁটে আসতেছে। তারপরে কি হলো, সে পিছনে তাকালো, তারপরে দেখো কেউ নাই। তারপর সে মানে খুবই মানে ভয় পেয়ে গেল। সে একটা দৌড় দিল খুব জোরে। সে দেখলো যে তারপরে সে যে স্পিডে দৌড়াচ্ছে সেই স্পিডে পিছন থেকে একজন দৌড়াচ্ছে। সে তখন বুঝতে পারলো যে সে তখন যদি দাঁড়ায় সে সেখানে শেষ, সে ডেথ হয়ে যাবে। সে দৌড়া যা দেখে যে খুব মানে লম্বা একটা গাছ আছে, দৌড়ে সে গাছে যেয়ে উঠলো। যদি কোনো বিড়াল হয় বা কুকুর হয় বা শিয়াল হয় তাহলে গাছে অ্যাটলিস্ট উঠতে পারবে না। সে দৌড়া যায় গাছে উঠছে, উঠার পরে অনেক উপরে সে মগডালে উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে মানে অনেকক্ষণ পরে নিঃশ্বাস নিয়ে সে মনে করছে সে বেঁচে গেছে। সে পিছনে দেখে যে পিছনে ফিরার সাথে সাথে দেখে যে পিছনের ডালে খুব বীভৎস একটা চেহারা নিয়ে একটা মানুষ বসে আছে, এবং মানে মানুষ আকৃতির কিছু একটা বসে আছে, এবং তার জিভটা এতটাই লম্বা সে কমপক্ষে মাটি থেকে 2-3 তলা উপরে ছিল, যে ডালটাতে বসা ছিল। সে তার জিভটা মানে যে জিনিসটাকে সে দেখেছিল তার জিভটা একদম মানে মাটি ছুঁয়ে আছে। সে সাথে সাথে সেখানে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তার হাইটটা মানে গাছের হাইটটা অনেক বেশি ছিল। পরের দিন সকালে মুসল্লি বা গ্রামের লোকজন এসে তাকে ধরে এবং ধরে দেখে যে তার অবস্থা খুবই খারাপ, মাথা টাথা ফেটে গেছে। তারপরে তার মানে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। গ্রামবাসীদের খুব চেষ্টায় সে সুস্থ হয়ে ওঠে। ওঠার পরে সে প্রায় 1.5 মাস 2 মাসের মতন কোনো কথা বলতে পারে না, কোমার মতন হয়েছিল। তারপরে যখন সে রিকভারিতে আসে তারপরে তখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, আপনি অ্যাকচুয়ালি এটা কি আপনাদেরকে পাকিস্তানিরা মেরে এরকম করছে না কিভাবে হলো কাহিনীটা। সে তখন কাহিনীটা সবাইকে খুলে বলল যে এভাবে তার কাহিনীটা হয়েছে। এবং তারপরে সে ওইখান থেকে পড়ার পর যেহেতু অনেক হাইট থেকে পড়েছিল, তার এক হাত এবং এক পা প্যারালাইজ ছিল, সে পরে 1974 সালের দিকে সে মারা যায়। এই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনা, এবং এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বাবু ভাই। আমাদের আপনারা সবাই বাবু ভাইকে চেনেন এবং নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আমরা সরাসরি চলে যাবো বাবু ভাইয়ের ঘটনায়। এবং আমরা আসলে আজকে এই ঘটনায় বাবু ভাই এখানে আসার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে আমরা ঢাকার বাইরে বা ঢাকার ভেতরে বা যেখানেই হোক না কেন আমরা যে বাইরে থেকে যে শোটা করব সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য। এবং আজকে যেহেতু নিয়ে এসছেন এরকম একটা ব্যাপারে, সুতরাং আমরা চাইলাম যে যদি কোনো ঘটনা থাকে তাহলে শেয়ার করার জন্য। আজকে আছে নাকি বাবু ভাই কোনো ঘটনা আপনার কাছে? হ্যাঁ রসুল ভাই, ঘটনা আছে। ঘটনাটা এসছে ইন্ডিয়া থেকে। আচ্ছা, ওকে, শুনি আমরা। ক্যালকাটা থেকে। আচ্ছা, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন আপনার পিয়াসা মিত্র। ও কলকাতায় থাকে। ওর লাইফের একটা ঘটনা। জি। তো ঘটনাটা হচ্ছে ওরা পিয়াসা এবং তার হাজবেন্ড ওরা প্রায় বেড়াতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় যায়। তো ওরা মধ্যপ্রদেশের একটা জায়গায় বেড়াতে যায়, জায়গাটার নাম হচ্ছে খাজুরাহ। এবং ওই জায়গাটা নাকি আপনার বেশ এনশিয়েন্ট একটা শহর। এখানে মানে বেশ আপনার অনেক টেম্পল রয়েছে, মানে খুব এনশিয়েন্ট অনেক টেম্পল। ওখানে সবসময় আর্কিওলজিস্টরা কাজ করছে, এখনো করে। দে আর ডিগিংস অ্যান্ড ফাইন্ডিংস থিংস। তো এরকম একটা শহরে ওরা বেড়াতে যায়। তো বেড়াতে যায় এবং ওখানে শোনে যে ওখানে নাকি খুব বেশি আপনার তান্ত্রিক ছিল একসময়, অনেক তান্ত্রিক ছিল যারা আপনার ব্ল্যাক আর্ট এন্ড ব্ল্যাক ম্যাজিক চর্চা করত। আচ্ছা। এরকম কিছু কিছু জায়গা কিন্তু এখনো ভারতে আছে যারা এই কাজটা করে, আসামে যেমন আছে। তো ওখানে নাকি একসময় খুব বেশি করতো আর কি। তো এরকম একটা জায়গা ওরা বেড়াতে যায়, যাওয়ার পর ওখানকার ট্যুরিজমের একটা হোটেল, একটা রিসোর্ট, ওখানে ওরা ওঠে। তো ওঠার পর সেটার আপনার প্রথম দিন সকালে ভালোই কাটছে ওখানে, রাত থাকার পরে সকালবেলা ওরা বেরোচ্ছে। ওরা গ্রাউন্ড ফ্লোরে একটা রুমে ওরা ছিল। তো সেটার একটা আপনার স্লাইডিং ডোর আছে, যেটার বাইরে আপনার বের হলেই একটা লনের পাশে হচ্ছে ওপারে হচ্ছে আপনার বেশ ঘন জঙ্গল টাইপের, গাছগাছালি বেশ। তো পিয়াসা এবং ওর হাজবেন্ড বের হয়ে বেশ ছবি তোলে ওখানে, বেশ কিছু ছবি টবি তুলছে লন থেকে স্লাইডিং ডোর পার হয়ে। তো যখন ছবি তুলছে একটু পরে ওরা যখন ফিরে আসছে তখন দেখে যে বাসার লনের যে সামনের জায়গাটা, পেভটা, ওই পেভমেন্টের উপরে কিছু একটা পড়ে আছে। তো কাছাকাছি এসে দেখে যে ওখানে কেউ আপনার শুকনা মরিচ, দেন সরিষা, এই ধরনের কিছু জিনিস হাফ বার্ন হয়ে পড়ে আছে। তো পিয়াসা ওটার উপরে স্টেপ করে ফেলে, পা দিয়ে ফেলে।
তো ওর হাজবেন্ড ওকে ধরে সরায় যে কি ব্যাপারটা কি, ওটা নিয়ে ওরা কথা বলে যে এই জিনিসটা কেন এসছে, এটা এই ধরনের জিনিস আধা পোড়া সরিষা কাঁচা শুকনো মরিচ এই ধরনের জিনিসটা সাধারণত থাকে না কোথাও। এগুলো সাধারণত মানুষ আপনার কোন রকম রিচুয়াল করার সময় ব্যবহার করে, এটা অনেকেই জানে যে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে কোনো রিচুয়াল, কাউকে কোনো ক্ষতি করতে গেলে বা এই ধরনের জিনিস এই পাওয়া যায় হাফ বার্ন অবস্থায় ফেলে রাখা কোথাও। এক্সকিউজ মি। তো এই জিনিসটা পাওয়ার পর স্টেপ পাওয়ার ওরা একটু মানে মানে কি হয়ে যায় যে আমরা এখানে আসি না, আমাদের কেউ চেনে না, কে আমাদের জানলার সামনে এরকম ফেলে রাখলো। তো ওরা আপনার বেয়ারাকে ডাকে, হোটেলে যে বয় আছে তাদেরকে ডাকে বা রুম সার্ভিসকে ডাকে, বলে যে এই জিনিসগুলো কি। ওরা দেখা যাচ্ছে জিনিসটা দেখে একটু ভয় পায়, ওদের চেহারার মধ্যে একটা আতঙ্ক। হ্যাঁ, তো একজন একজনকে জিজ্ঞেস করে, নিজেরা আবার কানে কানে কি কি বলতেছে, কানাঘুষা করতেছে। ওরা বলে যে কানাঘুষা করতেছে এটা কি, তখন বলে ওরা কিছু না বলে নিজেরা আলাপ করে, নিজেরাও স্টেপ করে না ওটার উপরে, একজন একটা কোদাল নিয়ে আসে, এসে ওটাকে উঠাই নিয়ে যায়, উঠাই নিয়ে কোথাও ডিসকার্ড করে ফেলে। এনিওয়ে এটা দেখে ওরা নিজেরা একটু মানে হয়ে যায়, মানে মন খারাপ হয়ে যায়, হোয়াট ইজ দিস, রুমে ঢোকে কথাবার্তা বলে। তো ওই দিনটা পার হয়ে যায়। রাতের বেলা ওরা যখন ঘুমাচ্ছে, বলতেছে শীতকাল, প্রচন্ড শীত, এবং শীতের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক মানে শীতে দেখা যায় যে কুয়াশা ভেসে ভেসে যায় ওইসব জায়গাতে। তো একটা সময় হঠাৎ করে একটা তীক্ষ্ণ চিৎকারে ঘুম ভেঙে যায়, পিয়াসার ঘুম ভাঙে। তো সে হঠাৎ করে শোনে যে একটা উলফের হাউলিং, মানে একটা নেকড়ে বাঘ যেভাবে ডাকে হাউল করে, যেটা আর কি বিলাপ করে যে হাউল করে, সে হাউলিংটা, বাট এটা কোনো মানুষের গলা দিয়ে বেরোচ্ছে, মেয়ে মানুষের গলা দিয়ে যদি হাউল করে থাকে উলফের মতো করে, সে মানে তীক্ষ্ণ হাউলিং। এবং তার ঘুম ভাঙার পরও এটা রেশ রয়েছে প্রায় 15-20 সেকেন্ড ধরে এই শব্দটা হচ্ছে। সে প্রচন্ড ভয় পেয়েছে, এবং শব্দটা এতই ভয়ঙ্কর ছিল মানে বলার মতো না। মানে ঠিক তাদের বিছানার থেকে 2-3 ফিট দূরে ছিল সোফা, তার পাশেই গ্লাসের যে আপনার এটা পার্টিশনটা, সেখান থেকে আসছে শব্দটা, যেন গ্লাসের ওই পার থেকে খুবই কাছাকাছি। এবং সে খুব ভয় পেয়ে যায়। তো সে তার হাজবেন্ডকে চিমটি কাটে, হাজবেন্ড সাথে সাথেই তাকে রিপ্লাই দেয় যে হ্যাঁ শুনেছি, শব্দটা শুনেছি। তো সে তখন বুঝে যে শব্দটা সে একা শুনে নাই, পাশের জন্য শুনতেছে। এবং মানে কেমন একটা বাজে পরিবেশ ওখানে সৃষ্টি হয়। এবং ওরা একটু পরে ফোন থেকে দেখে, ফোনে রাত 3টা সামথিং বাজে, এবং অনেকক্ষণ ভয় ওঠে না, উঠে ওই টেলিভিশন চালায় একটু নর্মাল হওয়ার চেষ্টা করে, বাট ওই দিন রাতটা ওইভাবেই চলে যায় এবং বেশ ভয়ঙ্কর মনে হয় যে কোনো সময় এরকম একটা শব্দ ডেকে উঠবে। বাট হোয়াট হ্যাপেন, যে এটার পর থেকে ও ফিল করতে থাকে, মানে এই ঘটনার পর থেকে ওর মধ্যে একটা পরিবর্তন চলে আসে। ও ফিল করতে থাকে ও যখনই কোথাও বসে আছে ওর আশেপাশে অনেক মানুষ আছে, feels like 10 or 12 people are surrounding her, এরকম একটা মানে ভাবের মধ্যে চলে আসে, এবং সে খুব ফ্রিকড আউট হয়, ঘুমাতে পারে না। তো যখন দিনের বেলা হয় ওরা ওই হোটেল ছেড়ে দেয় এবং তারা চলে যায় কাছাকাছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে জাহাঙ্গীর মেহেল নামে একটা জায়গা আছে সম্রাট জাহাঙ্গীরের সময়, এবং সেখানে শীষ মেহেল নামে আর কি যেখানে থাকার জায়গাটা, সেখানে ওরা ওঠে যায়। তো শীষ মেহেলে যখন ওঠে, ও যখন ওইখানে এন্টার করতেছে, তখন তার মনে হয় তার কানের কাছে কেউ ফিস ফিস করতেছে, হুইসপার করতেছে, এবং সেই সেম ফিলিংস উইথ সো মেনি পিপল ফলোইং হার, তাকে ফলো করছে অনেক মানুষ পেছনে, এরকম একটা ফিলিংস নিয়ে সে ওই হোটেলে ওঠে। এবং ওখানে ওঠার পর থেকে ওই যে কানের মধ্যে যে ফিস ফিস শব্দটা সেটা খুব বেড়ে যায়, এবং যখনই সে একটু রিল্যাক্সে বসে মনে হয় কানের কাছে কেউ ফিস ফিস করতেছে। এই ধরনের একটা ফিলিংসে সে প্রায় আপনার ইনসাইনের মতো হয়ে যায়, সে মানে মানে ঠিক থাকতে পারছে না, মানে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, চিন্তা করছে কে আশেপাশে, খুব ভয়, এবং একটু পর পর সে চমকে ওঠে, এরকম একটা পজিশনে সে আছে। এবং রাতের বেলা যখন মানে সে শুয়ে আছে, এই সেম ফিলিংস তার বিছানার পাশ থেকে এরকম শব্দ আসছে। আর দেওয়ালের মধ্যে পেইন্টিং ছিল অনেক পুরানো, মনে হচ্ছিল যে পেইন্টিং গুলো তার দিকে তাকায় আছে, এরকম একটা ফিলিংস। এন্ড সে বেশ ইনসাইনের মতো অ্যাক্ট করতে থাকে, মানে সে ওখানে মানে এক পর্যায়ে সে তার হাজবেন্ডকে বলে যে আমি এখানে থাকবো না। এই পর্যায়ে যখন সে ক্লান্ত হয়ে যায়, অনেকটাই ক্লান্ত হয়ে যায়, মানে আপনার একসময় মানুষ জেগে থাকতে থাকতে ক্লান্ত হয়, ঘুমিয়ে যায়, প্রায় তন্দ্রার মতো আসে। এর মধ্যেও একটা স্বপ্ন দেখে, স্বপ্নটা হচ্ছে একটা খাটো মহিলা, ডর্ফ, যার হাইট হবে 3 ফিট বা 3.5 ফিট, এরকম খুব ডর্ফ একটা মহিলা, লাল টকটকে একটা শাড়ি পরা এবং বড় একটা টিপ কপালে, সে বাতাসে ভেসে ভেসে আসছে, এসে আবছা ভাবে সে দেখছে যে তার কাছাকাছি এসে মানে তার দিকে তাকিয়ে হাসছে, এবং হাসিটা বেশ বিস্তীর্ণ হাসি, মানে ঠোঁট দুটো 2 কানের কাছাকাছি চলে যাচ্ছে হাসিটা। এবং এটাতে সে আবার স্বপ্ন মানে ঘুমদার ভেঙে যায়, এবং সে খুবই এটাতে স্কেয়ার্ড হয়, এবং সকাল পর্যন্ত মোটামুটি কষ্ট করে ওখানে থাকে, সকালবেলা তারা চলে আসে এখান থেকে।
এবং ওই জানলা দিয়ে ওখান থেকে নাকি আরেকটা বড় মেহেল দেখা যেত, যেটার নাম রানী মেহেল, উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি স্কেরি। সে বললো যে ওখানে অনেক প্রবাদ আছে ওইটা নিয়ে, এবং মানে কোন একটা কানেক্টিভিটি আছে। মানে সে আমাকে বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট দ্যাট প্লেস ইউল ফাইন্ড সামথিং অড অর ডিফারেন্ট, ইউল ফিল ইট। এবং সে কিন্তু ওই স্বপ্নটা প্রায় দেখে, ওই যে ডফ মহিলাটাকে প্রায় স্বপ্ন। হ্যাঁ, আমি এটা খুব অবাক হলাম যে কেউ হাসছে, তার ওই যে হাসি মানে ঠোঁটের যে হ্যাঁ, মানে দুপাশে ঠোঁটটা ছড়িয়ে কান কান পর্যন্ত পর্যন্ত যাচ্ছে। চলে আসছে, এবং বেশ খাটো টাইপের মহিলা, লাল শাড়ি পরা, লাল টিপ পরা, এবং এই স্বপ্নটা তাকে তাড়া করে বেলায়। সেই এখনো সে নাকি ওই যে স্বপ্নটা দেখে। ওকে, চমৎকার, অনেক 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 চমৎকার একটা ঘটনা, এবং বাবু অনেক অনেক থ্যাঙ্কস, এবং যিনি ঘটনা পাঠিয়েছেন আপনাকে তাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলছে। এমডি বোরহান আমাকে লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও কুলসুম হাজারিবাগ থেকে SMS করেছেন, লাস্ট স্টোরিটা তার কাছে অনেক জোস লেগেছে। এমডি নাজমুল খান আমাদের SMS করেছেন মোহনগঞ্জ থেকে, এবং মোহনগঞ্জ রাজশাহী থেকে লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে মিমি SMS করেছেন ফ্রম চিটাগং, এবং তিনি বলছেন আমার দাদুর সাথে শুনছি, কিন্তু দাদু ভয় পায় না। আমাদেরকে রিফাত চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছেন যে ফোর্থ স্টোরিটা অসম, আই লাভ ভূত এফএম। সবুজ আমাদেরকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে রিফাত চাঁপাইনবাবগঞ্জ থেকে। এছাড়া আমাদেরকে এমডি সুজন SMS করেছেন সুমন জ্যাকসন কেরানীগঞ্জ থেকে। এছাড়া আমাদেরকে মোস্তাক বেইলি রোড থেকে SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ তাবাসসুম, তারা একসাথে ভূত এফএম শুনছেন, অনেক বেশি এনজয় করছেন তারা। মাসুদ আমাদের লিখেছেন যে কাহিনী ভালো লাগলো আমাদেরকে। এছাড়াও SMS করেছেন গোলাম নবী, এবং তিনি বলছেন যে তার SMS আজ পর্যন্ত পড়া হলো না, আজকে আমি পড়ে ফেললাম আপনার SMS, নিশ্চয়ই আর এই অভিযোগটা আপনার থাকবে না। আর অনেকে আমাদের SMS করছেন, যাদের SMS পড়তে পারলাম না, আশা করছি কিছুক্ষণ পরে পড়তে পারবো। আস্তে আস্তে দেখি, মানে আরো একটা ঘটনা শুনে আসি এবং তারপরে আবার শুনবো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং অলরেডি দেখতে পাচ্ছি ফেসবুকে কিন্তু আপনারা অনেকে পোস্ট করছেন। আমি আরো একবার জানিয়ে দিই, আমাদের SMS করতে হবে মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদেরকে ইমেল করতে চান তাদের ইমেল অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি bhutfm@radiofurti.fm। যারা আমাদেরকে ফেসবুকে বিভিন্ন কমেন্ট করতে চান বা ফেসবুকে যে লাইক দিতে চান, তাদেরকে ফেসবুকের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি www.facebook.com/radiofurti। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার। তার কাছে একটা ঘটনা আছে, ঘটনাটা অনেক বড় করে শুনতে পারলে ভালো হতো, কিন্তু হাতে এখন সময় কম, আমরা ছোট ছোট করে শুনবো, কারণ আরো অনেক ঘটনা বাকি আছে। আমরা আপনার নামটা একটু প্লিজ বলবেন। ভাইয়া, আমি পাপড়ি বলছি, ধানমন্ডি ফতেগলি থেকে। তো এখন ভাইয়া যে ঘটনাটা শেয়ার করবো, ফার্স্ট ঘটনাটা আমার এক্সপিরিয়েন্স করা লাইফ একটা ঘটনা। এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটি আমি আমাদের বাসায় কাজ করতো এক বুয়া, তো বুয়ার কাছ থেকে আরো প্রায় 8-10 বছর আগে শুনেছি, এবং সে আমাকে যখন ঘটনা শুনেছি তার থেকেও মিনিমাম 10-12 বছর আগে ঘটনাটা ঘটে যায়। ঘটনাটা অনেকেই জানেন, আপনি বলছেন। হ্যাঁ, আমি বলছি যে বরিশাল জেলার আমতলী থানা বা গ্রাম, আমি আসলে ঠিক জায়গাটা স্পেসিফিক আমার মনে নেই, এবং অনেকেই সম্ভবত এসে জানে, প্রবাবিলিটি নিউজ পেপারে এসেছিল যে মার হাতে বিভৎস ভাবে সন্তান খুন, এ ধরনের একটা আর কি হেডলাইন এসেছিল। তো ঘটনাটা আমি যেরকম ভাবে শুনেছি এরকম ছিল যে বুয়া আর কি যেই পারপাসে বলছিল, আমাদের পাশে আমার নানু বাসার দিকে তখন অনেক মামার বিয়েতে খুব প্রবলেম হচ্ছিল, আলম মামা। তো উনি বিয়ে দেখতে গেলেন, নানা রকম প্রবলেম হচ্ছিল। তো বাই ইনসিডেন্স বুয়া আমাদেরকে একদিন বলে যে তার এক কোন দেবর বা ভাইয়ের জন্য তারা তাদের গ্রামের এক মেয়ের সাথে বিয়ের একটা আলোচনা হয় তাদের। এরপরে সামহাউ তার সেই ভাইটা মানে খুব মারাত্মক ভাবে ইনজুরিড হয়, মানে গাছ পড়ে তার পা থেতলে যায় এবং তার ওই পাটা কেটে বাদ দিতে হয়, পরে সে বিয়ে করেছে। তো ঘটনাটা এটা যে মেয়েটা হঠাৎ করে 15-16 বছর একটা মেয়ে, হঠাৎ করে খুব চেঞ্জ দেখা যায় তার মধ্যে। সে অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে যায়, নিজে নিজে থাকতে পছন্দ করে, কারোর সাথে মিশে না, এবং সে দেখায় সে অনেকটা ধার্মিক টাইপ হয়ে যায়। বেসিক্যালি ধার্মিক না, যে তার কিছু অদ্ভুত জিনিস যেগুলো হচ্ছে সে রাতের বেলা কোনো কিছু মানে কোনো ধরনের প্রে করে, বা তারপরে উঠোনের মাঝখানে সে আঁকিবুকি আঁকে, তারপরে এই ধরনের মানে অদ্ভুত কিছু জিনিস। তো খুব বেশি চোখে পড়ার মতো না হলেও বাবা মা টেনসড হয় তাকে বিয়ে দেওয়ার জন্য। তো যারাই দেখা যায় তার বিয়ের প্রপোজাল বা নিয়ে যাচ্ছে, দেখতে যাচ্ছে ছেলের বাড়ির লোকজন, তাদের পাত্রপক্ষ থেকে কোনোভাবে হার্ম হচ্ছে, হয়তো রোডে তাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা ছেলের বাবা পরদিন বাড়িতে গিয়েছে, নাকে মুখে রক্ত এসে মারা গেল। তো তখনকার দিনে হয়তো যেহেতু আরো মিনিমাম 20-25 বছর আগে নির্বাহী ঘটনাগুলো হয়েছে, যে হয়তো অতটা মানে সবকিছু ডেভেলপ হয়নি, ঠিক আছে। কিন্তু অনেক রকম ঘটনা ঘটতো যেগুলোর কোনো আসলে
3-4টা ঘটনা ঘটলে গ্রামের মধ্যে এনাফ, মানে হয়তো কোইন্সিডেন্স, বাট 3-4টা ঘটনা ঘটলে একটা খারাপ জিনিস রটার জন্য যথেষ্ট। হ্যাঁ, যে এখানে গেলে এরকম হ্যাঁ, হয়। এরকম হচ্ছে, এবং 2-3টা তো অলমোস্ট হয়ে গেছে, যেহেতু এই আমাদের বুয়ার মামা ভাইয়ের একটা ঘটনা সেম হয়েছে। তো এইভাবে তার কোনো মানে মোটামুটি আরো 2-4 গ্রাম রোটে গেল যে মেয়েটা অভিশপ্ত এবং তার সাথে কোনো রিলেশনে যাওয়া যাবে না। তো এভাবে বাবা মা খুব টেন্সড। তাকে অনেক দূর থেকে, মানে তার বাবা খুব খুঁজে পেয়েছে একটা, মানে অনেক গরিব ঘরে, তারা খুব সম্ভ্রান্ত ঘর ছিল, কিন্তু ওইরকম একটা ছেলে দেখে তাকে বিয়ে দেওয়া হয়, যেহেতু তাকে বিয়ে দিতে হবে। সো বিয়ে দেওয়ার পর যেটা হয়, খুব ইউজুয়ালি তারা লাইফ লিড করতে থাকে। বিয়ের পরে আর কোনো সমস্যা হয় না, খুব ভালোভাবে তাদের 2-3 মাস যায়। তো লোকটা তার কাজের ক্ষেত্রে ওইখানে তাকে ইনফর্ম করা হয় যে তার ওয়াইফ প্রেগনেন্ট। তো এটা শোনার পর সে খুব খুশি এবং আসে, ওয়াইফের সাথে দেখা করতে আসে। তো সে যেদিন আসে সেটা হয় যে খুব তাদের বাসায় চিল্লাপাল্লার শব্দ শোনা যায় মাঝরাতে, এবং তাদের আশেপাশে নেইবার যারা আছে তারা শুনেছে। পরদিন সকালে ইউজুয়ালি ঠিকঠাক, হয়তো ভেবেছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে হতে পারে বা কোনো কারণে হয়তো ক্ল্যাশিং হয়েছিল। তো এভাবে যায়, পরে আস্তে আস্তে সময় শেষে তার একটা ছেলে সন্তান হয়, ফার্স্ট বেবিটা ছেলে হয়, এবং নর্মালি খুব নর্মাল যেভাবে ইউজুয়ালি হয়। তো ছেলেটা বড় হতে থাকে, বাট একটা জিনিস, ছেলেটা খুব উইক থাকে, মানে 8-10টা বাচ্চাদের মতো সে না, একটু উইকনেস তার, বেসিক্যালি সবকিছুতেই ঠান্ডা, অল্পতেই অসুস্থ হয়ে যায়। তো তারপরে সবকিছু সিম্পল, আগে যে মানে অ্যাবনর্মালিটি গুলো ছিল কোনো কিছুই আর দেখা যায় না। তো এই বাচ্চা বড় ফার্স্ট ছেলেটা হওয়ার পরে লোকটা ডিসাইড করে যে গ্রাম ছেড়ে তার কাজের ক্ষেত্রে একটু সুবিধা হয় এরকম নিয়ার বাই কোনো প্লেসে যেতে। সো আরো কিছু দূরে অন্য একটা গ্রামে তারা শিফট হয়। এরপরে তাদের আরো বছর খানেক পরে তাদের আরো 2টো বেবি হয়, যমজ 2টো ছেলে, আবার 2টো ছেলে হয়। তো ছেলেগুলো বড় হতে থাকে, বড় বাচ্চাটাও বড় একসাথে। তাদের যখন তাদের 6 কি 7 বছর বয়স, তো তখন থেকে তার আশেপাশের লোকজন আরো কিছু অদ্ভুত জিনিস খেয়াল করতে থাকে, লাইক যে বাচ্চা দুটো একটু বেশি মানে ওই বড় বাচ্চাটা যেরকম অন্যান্য বাচ্চাদের, সে কিন্তু অসুস্থ থাকে, তারপরেও দেখা যায় যে সকালবেলা বা দুপুরবেলা সে বাচ্চাদের সাথে খেলছে, যতটা উচ্ছল, কিন্তু ছোট বাচ্চা দুটো অতটা না। তারা কি করে, ডে লাইটে মানে দিনের বেলা তারা ঘুমোচ্ছে, বিকেলের বেলা তারা তাদের অ্যাক্টিভিটিস গুলো একটু বেড়ে যায়। তো অনেকের ধারণা হয়তো আছে কিছু বাচ্চা যে রাতে জেগে থাকে কিন্তু দিনে ঘুমায়, কিন্তু ওদেরটা একটু বেশি চোখে পড়ার মতো। তারপর আরো জিনিস যেটা হয় যে তারা পুকুরে, অন্যান্য বাচ্চারা যখন গোসল করতে যায়, তারা গোসল করছে, তার এক ডুবে প্রায় পুকুরের অর্ধেকটা বা বিলের অর্ধেকটা তারা চলে যাচ্ছে বা শেষ করেই মাথায় উঠে যাচ্ছে। এবং যারা মাছ ধরে ইউজুয়ালি বিকেলের দিকে বা সন্ধ্যায়, তারা কি করে যে মাছ অনেকক্ষণ ধরে বড়শি বা জাল নিয়ে কেউ বসে আছে, কোনো মাছ উঠছে না, ওরা যে মানে একটু ডুব দিয়ে খপ করে মাছ হাতের মুঠোয় ধরে নিয়ে আসে। তো এরকম থাকে। তো দেখে যে তারা তাদের সবচেয়ে অদ্ভুত যেটা, যে তাদের বাড়ির ওই গ্রামের সবচেয়ে বাজে অভিশপ্ত একটা অশ্বত্থ গাছ থাকে হয়তো, সেই গাছের দিকে পারতপক্ষে লোকজন যায় না, মানে খুব প্রয়োজন ছাড়া যায় না। তো ওই বাচ্চা দুইটার মেইন কাজ হয় সব গাছের নিচে ডাল ধরে, পাশেও বট গাছে, ওগুলোর নিচে গিয়ে ঝুলে বসে থাকা, পা দুলিয়ে বসে থাকে, এবং তাদের মূল খেলাটাই হচ্ছে গাছের উপর পা দুলিয়ে বসে থাকা। তো এই জিনিসগুলো মানুষের কাছে একটু অদ্ভুত লাগে। যেমন আমরা জানি যে অনেক বাচ্চার অনেক ট্যালেন্ট হয় বা অনেক বেশি একটু অদ্ভুত অন্যান্য বাচ্চাদের থেকে হয়, তো তাই জন্য ওরা ওইভাবে কিছু বলে না, অনেক অনেক রকম কথা বলে, কিন্তু মাটা এই ধরনের কোনো ইয়া করে না। তো তাদের এখানে ঠিক এই ইন্ডিয়া থেকে এক তান্ত্রিক টাইপের একজন আসে, হি ইজ নট মুসলিম। তো একজন তান্ত্রিক আসে, সে বাচ্চা দুটোকে ফেস করে, এন্ড ফার্স্ট অবজারভেশনে সে বলে, আমাকে বুয়াটা যেভাবে ডিসক্রাইব করেছিল, তান্ত্রিকের জন্য যে দরবেশ না, সে হিন্দু বা অন্য ধর্মের, মুসলিম ধর্মের না, তার চুল লম্বা, এরকম গেরুয়া ধরনের পোশাক পরবে, এই ধরনের অদ্ভুত কিছু করা ছিল। এনিওয়ে সে দেখে বাচ্চা দুটোকে সে অবজার্ভ করে এবং তাদেরকে নর্মালি জিজ্ঞেস করে তোমাদের নাম কই, কই থাকো। তারা খুব সিম্পল আনসার করে, বাট হঠাৎ করে তান্ত্রিকটা তখন দেখে যে এগুলো তো খুব বেশি চালাক বা এদেরকে এভাবে না, তখন সে স্ট্রিক্টলি তাদেরকে একদম ডিরেক্ট বলে যে তোমরা মানে তোরা কোত্থেকে এসছিস বা কে তোরা। তখন বাচ্চাগুলোকে যখন মানে অদ্ভুত কিছু কোশ্চেন করার পরে বাচ্চাগুলো খুব খুব অদ্ভুত ভাবে সেটার রেসপন্স দিয়ে ওঠে যে তুই কে, তুই চলে যা, মানে অন্য ভাষায়, যেটা আশেপাশে কারোর বোঝার ইয়া ছিল না। আর যেহেতু গ্রামের লোক আগে থেকেই বাচ্চাগুলোর প্রতি একটু মানে বেশি নজরদারি করতো, তো তারাও তখন লোকটাকে বলে আপনি একটু ভালো করে দেখেন। আমরা মানে তো বিরক্ত ছিল সবাই আসলে। বিরক্ত, হ্যাঁ বিরক্ত বলতে কি তার একটু অদ্ভুতই হতো, যেমন তাদের বাচ্চারা যেটা পারছে না সেই বাচ্চাটা পারছে, এবং বড় ভাইটা তুলনামূলক ভাবে অসুস্থ থাকে, ওকে। এই বাচ্চাটা এত বেশি ট্যালেন্টেড এরকম।
তো বাচ্চা দুটোকে তারা অনেক কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে, করার পর একটা পর্যায়ে সে তাদের বান মেরে বা কোনোভাবে অন্য বাসের কাছে নিয়ে যাওয়া হয় এবং আরো গ্রামের লোকজনদের সহায়তা তাদেরকে রেখে ওখানে আটকে রেখে সে তার মাকে জিজ্ঞেস করবে যে তুমি মা হয়ে কেন বোঝো নাই বা কেন বলো নাই বা কেন আগে কোনো অ্যাকশনে যাও নাই। তো যাওয়ার পরে ঘরে যেয়ে দেখে ঘরে তালা মারা বাইরে থেকে। তার ব্যাক করে চলে আসবে, আগে বাচ্চা দুটোর কোনো হিল্লে করুক। হঠাৎ শব্দ পাই, ভেতর থেকে শব্দ হচ্ছে। তো ভেতরে ভালো করে খেয়াল করে দেখে যে ভেতরে কেউ আছে। তারপর তারা তালা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু সবচেয়ে অদ্ভুত হচ্ছে মহিলাটা বাইরে এবং তার হাজবেন্ডও কিন্তু তার জব প্লেসে আছে, কাজের জায়গাতে আছে। তাহলে তালাটা মারলো কে, সে ভেতরে কিভাবে গেল? তো যেটা সবচেয়ে অদ্ভুত যে দরজা খুলে যেটা তারা দেখে সেটার জন্য আসলে ওই তান্ত্রিকের সাথে যে কয়জন আরো যারা ছিল তারা দেখার জন্য এখানে প্রিপেয়ার ছিল, অনেকে ওখান থেকে সরে যায়। তারা দেখলো যে মহিলাটা তার বড় ছেলের বুক থেকে পুরোটা পেট পর্যন্ত চিরে ভেতর থেকে খুবলে তার হয়তো কলিজা এই ধরনের ওগুলো বের করে ফেলছে এবং খাচ্ছে অথবা কিছু বের করার সে চেষ্টা করছে, কিছু সে খুঁজছে ভেতরে, এরকম খুবলে সে বের করছে। তো এটা দেখার পরে অনেকে চলে গেল, যারা সাহসী ছিল তাদের সাহায্যে তান্ত্রিক সেই মহিলাকে জিজ্ঞেস করলো যে আপনি তাহলে তো তুমি কে বা তুমি এটা কেন করছো, তুমি নিজের সন্তানকে তুমি কেন এইভাবে করছো? তো এরপরে মহিলাটা খুব মানে অন্য ভয়েসে বলে উঠলো যে আমি এর সাথে অনেক দিন ধরে আছি। ঠিক আছে, অনেক দিন ধরে আছি, দ্যাট মিনস মহিলাটার বিয়ের আগ থেকে যে ইনসিডেন্টস গুলো হচ্ছিল আমি ওর সাথে অনেক দিন ধরেই আছি। আর তুমি যে বাচ্চা দুটোকে ধরেছো এগুলো আমার, তাহলে বলে এই বাচ্চাটাকে তুমি কেন খুন করলে? তারপর বললো যে বাচ্চাটাকে যেহেতু আমার বাচ্চারা ওরা এখানে আর কখনোই থাকতে পারবে না বা আমি যেহেতু এখানে থাকতে পারবো না, সো ওদের এই বাচ্চাটাকে রাখার আমার কোনো অধিকার মানে আমি আর রাখারও কোনো প্রয়োজন মনে করিনি। এরপর জিজ্ঞেস করলো যে তাহলে ওর হাজবেন্ড কোথায়, ওর হাজবেন্ডকে আমরা খবর দিব। তো তখন বললো ওর হাজবেন্ডকে সেই অনেক আগেই সে মেরে ফেলেছে। মানে সেটা হচ্ছে যে ওই যে তার ফার্স্ট প্রেগনেন্সির খবর পেয়ে যখন তার হাজবেন্ডটা আসে ওই রাতে যে তাদের ঘরে অনেক চিল্লাপাল্লা অনেক চিৎকার চেঁচামেচি শুনেছিল, সেটাই হচ্ছে মানে ওই দিনই সে তাকে দেখে ফেলে। মানে তার হাজবেন্ড তাকে যেহেতু কোনো খবর না দিয়ে না জানিয়ে আসে, সে দেখে ফেলে যে মহিলাটা কোন রকমের রাতে এরকম কোন রকমের প্রার্থনায় ব্যস্ত। সে হচ্ছে এরকম মানে মোম টোম জ্বালিয়ে তারপর আরো হাড় গোড় এই ধরনের কিছু করছিল সে, এবং দেখে ফেলার পর সে যখন একটু প্রোটেক্ট করতে যায় তখনই তাকে মেরে ফেলে। এবং মেরে ফেলে সে প্ল্যানেট ওয়াইজ তাকে তার সেখানে যে মেলটাতে কাজ করতো সমিল অথবা এই ধরনের সেখানে তাকে ফেলে রেখে আসে। তো এই ঘটনার পরে মহিলাটাকে পরে এই কতটুকু শেষ হওয়ার পরে মহিলাটা নিজেও মানে সেন্সলেস হয়ে যায় এবং এরপর থেকে সে মানে প্রায় উন্মাদ পাগলের মতোই হয়ে যায়। পরে ওই বাচ্চা দুটোকে বের হওয়ার পরে তারা যেটা খেয়াল করলো যে বাচ্চা দুটো এখানে পড়ে আছে এবং বাচ্চা দুটো এখানে নাই, একটা শিয়াল আকৃতির কিছু দুটো মুখে রক্তটই নিয়ে পড়ে আছে। তো এরপর তারা অ্যাজ কিউরিয়াসিটি অ্যান্ড কোইন্সিডেন্স তারা যায় ওই লোকটার এখানে যেখানে কাজ করতো, যেহেতু আসলে লোকটার কোনো হদিস নাই। তো যাওয়ার পরে খোঁজ খবর করার চেষ্টা করে, তাকে তারা কোনো ইনফরমেশন দিতে পারে না। যেহেতু অনেক আগের ঘটনা, তারপরে তারা পুরনো এক ম্যানেজার থাকে তাকে জিজ্ঞেস করে, তখন সে বলে হ্যাঁ এরম নামে একজন ছিল, বাট সে তো মারা গেছে, আসলে তার কোনো অ্যাড্রেস বা আইডেন্টিফাই আমরা করতে পারি নাই, এই জন্য আমরা আমাদের কারখানার পেছনেই তাকে একটা জায়গা দেখায় বলে এখানে তাকে আমরা কবর দিয়েছি। সো এই ঘটনাটা আসলে আমার কাছে যে বললাম না যে খুব ভূতের বা ওঝা ধরেছে ভূতে ধরেছে এরকম কিছু না, আমার কাছে এটাই মনে হয়েছে যে বাচ্চাগুলো যে ধরনের একটা যে জিনিসটা বললো মানে যেভাবে আমি শুনেছি যে সত্যি যদি তাই হয়ে থাকে যে অন্যান্য বাচ্চাদের চেয়ে আমরা ভাবি যে অনেক বাচ্চা আছে অনেক ট্যালেন্টেড, অনেক বেশি অনেক কিছু পারে, অনেক কিছু জানে। রাসেল ভাই আমি বলছিলাম আপনাকে যে আমাদের লাস্ট কয়েকটা এপিসোড আগে কৌশিক দা এসেছিল, এরকম একটা ঘটনা যে মানে বাচ্চাদের মধ্যে আসলে তারা অনেক কিছু অবজার্ভ করে। আমাদের আশেপাশে আমাদের নিজেদের ফ্যামিলিতে একটা বেবি আছে, আমি হয়তো অন্য সময় আসলে সেটা শেয়ার করবো যে সেই রকম অদ্ভুত কিছু জিনিস হয়, আসলে আমরা আদৌ জানি না সে কি মোস্ট ট্যালেন্টেড বেবিদের মধ্যে একজন না অন্য স্পিরিচুয়াল কোনো কিছু আছে। তো এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি একটা বিরতিতে যাব এবং বিরতির পর আবারও ফিরে আসছি। তো আমাদের সাথে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, কোথাও যাবেন না। আর বিরতির মাঝখানে আমাদেরকে SMS করতেও ভুলবেন না। The night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর চলছে ভূত FM। আপনাদের সবাইকে 1 মিলিয়ন থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য। এবং আপনারা জানেন যে ফেসবুকে আমাদের এখন যে সেই লাইকের সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং এটা আপনাদের ভালোবাসার কারণে, কোনো ভৌতিক কারণে নয়, সেটা বুঝতেই পারছি। এবং এখনো আপনারা দিয়ে যাচ্ছেন
আমাদের সাথে আছেন, কমেন্ট করছেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরো একবার জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে ফেসবুকে জয়েন করবেন। আপনি চলে যান www.facebook.com/radio40। জোনাকি পরি জেসি আমাকে লিখেছেন যে আপুর গল্পটা দারুণ, ফেসবুকে লিখেছেন, এবং একটু আগে যে ঘটনাটা আমরা শুনলাম আর কি। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে গোলাম পারভেজ অভি SMS করছেন এবং তার বাস্তব একটা লাইফে তার ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আছে, তিনি সেটা শেয়ার করতে চান এবং তিনি এটা আচ্ছা আমি কি এটা করতে পারি? হ্যাঁ, অবশ্যই, অফকোর্স আপনি পারেন। আপনি আমাদের নিশ্চয়ই অ্যাড্রেসটি জানেন, bhuthfm@radio40.fm। সেখানে গিয়ে আপনি আপনার ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি জুবাইর শিকদার আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আমাদেরকে SMS করেছেন মেঘ বিন বৃষ্টি, মুশফিকুর মৃদুল। এছাড়াও আমাদেরকে এখানে SMS বলছেন, বারবার কমেন্ট করেছেন, এখানে আমাদেরকে মনিম খান এখানে কমেন্ট করেছেন। এছাড়া কমেন্ট করেছেন আমাদেরকে বুলবুল আহমেদ, অনেকদিন পর শুনছেন ভাই, অনেকদিন পর, রেগুলার চাই আপনাদেরকে, সবাইকে রেগুলার শুনতে হবে। এছাড়া দেখতে পাচ্ছি মেহেদি হাসান সোহান আমাদেরকে বলছেন যে আজকের ভূত FM জোস হচ্ছে, দেখা যাক পরের ঘটনাগুলো কেমন যায়। এছাড়াও অনেকে SMS করছেন, আমাদেরকে SMS করছেন মিরপুর RX থেকে রাহি, আমাদেরকে দেখতে পাচ্ছি ঈশিতা ঢাকা হাইকোর্ট থেকে SMS করছেন, রেগুলার লিসেনার থেকে আমাদের, এবং এটা তার 4th SMS, এবং তিনি পড়তে বলছেন, আমি পড়ে ফেললাম। আগের SMS গুলো সত্যি আমার চোখে পড়েনি। আমাদেরকে সুরভি SMS করছেন আমাদেরকে রিয়ান চাঁদপুর থেকে, এছাড়াও মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন, দিয়েছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো বলে। তিনি এবং তার ওয়াইফ সোনিয়া একসাথে ভূত FM শুনছেন। শিখা আমাদের SMS করেছেন, ভয় লাগে তবুও শুনছি, বিকজ আই লাভ ভূত FM। আমাদেরকে ফাহমিদ লিখেছেন নাখালপাড়া থেকে, আমাদেরকে মাইশা SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরবি ভূতের গলি থেকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে SMS করছেন। স্বপন আমাদেরকে DMSCH থেকে SMS করেছেন এবং তিনি লিখছেন অসম হচ্ছে। শর্মি আমাদের গ্রিন রোড থেকে SMS করেছেন, লিখছেন বাবু ভাই স্টোরিটা অসম। আমাদেরকে লিখেছেন রেহান, এছাড়া আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন দুজনে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। অপু কর্মকার SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন আমির শাহিন ভুঁইয়া, লিখছেন আই লাভ ভূত FM। এছাড়া FM ফুর্তি ইন্তাজ সিলেট থেকে আমাদের SMS করেছেন কাশেম রেজা শ্যামলী চিটাগং থেকে, এবং তিনি বলছেন আই হ্যাভ এ স্টোরি। আপনার যদি স্টোরি থাকে তাহলে একদমই দেরি করবেন না, ভূত FM পাঠিয়ে দিন। যাই হোক, আমরা আবারও ফিরে আসছি SMS এ। আপাতত চলে যাব আরো একটা ঘটনায়, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন নতুন অতিথি জয়েন করেছেন, এবং তার কাছ থেকে আমরা ঘটনাটি শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, এবং তারপর আপনার ঘটনা আমরা শুনবো। হ্যালো লিসনার্স, আমি ইউসুফ সাদি, ফার্মগেট থেকে এসেছি। ওকে, তো আজকে আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে রাজশাহী গোদাগাড়ি এলাকার। তো চাকরি সূত্রে আমার আব্বুর কিছুদিন পর পর বদলি হয়, তো সেই সূত্রে আমি যখন ক্লাস 6 পড়ি তখন আব্বুর বদলি হয় রাজশাহী গোদাগাড়িতে। তো ওইখানে বেশ প্রভাবশালী একজন ব্যক্তি ছিল, প্রভাবশালী ফ্যামিলি আর কি। তো তাদের অনেক পাওয়ার ছিল এলাকাটায়, মানে তাদের কথাতেই চলতো এক কথায়। তো তার যে ছোট ছেলে ছিল সে একদিন হঠাৎ করে মুখ থেকে রক্ত উঠে মারা যায়। তো কারণ খুঁজতে গিয়ে খুবই আকস্মিক ভাবেই মারা যায়। হ্যাঁ, আকস্মিক ভাবে মারা যায়, জাস্ট হঠাৎ করে, কোনো রোগ ছিল না। তো যখন মারা যায় তখন এলাকার লোকজন বলা শুরু করে যে কেউ হয়তো বান মেরেছে, সেজন্য এরকম হয়েছে। তো স্থানীয় আরেকজন লোক ছিল বেশ বয়স্ক, তিনি জিন জাতীয় ব্যাপার স্যাপার করতেন এবং এইসব মানে জিনিসগুলোর সাথে জড়িত ছিলেন। তো তারা ভাবলো তাদের সাথে বেশ মন কষাকষি ছিল ওই লোকটার, তো সেই লোকটা কিছু করেছে। তো তারা খুব রেগে গেল এবং ওই লোকটাকে মারতে গেল লাঠিসোঁটা নিয়ে। তো তার বাসায় যখন গিয়েছে তখন তাকে পায়নি। তো তারা যখন বাসা থেকে ব্যাক করছে তো ওই লোকটাকে রাস্তায় পেয়েছে, এবং তারা প্রচুর মারধর করে ওই লোকটাকে। যেহেতু বয়স্ক মানুষ ছিল তিনি সহ্য করতে পারেনি, সে ওখানে মারা যায়। তো যেহেতু মারা গিয়েছে, মারার কেস, সেহেতু এনারা দেরি করেনি, এনারা করেছে কি যেন কেসটা চাপা দেওয়া যায়, সেজন্য তাড়াহুড়ো করে ওনার দাফন কাফনের ব্যবস্থা করে দেয়। তো ওই দিনই কয়েক ঘন্টার মধ্যে দাফন কাফন করে দেয়। তো ঘটনাটা শুরু হয় রাতের বেলা। যে লোক ছিল, যে লোকটা প্রভাবশালী ছিল, উনি হচ্ছে রাতের বেলা যখন ঘুমিয়ে আছে তখন স্বপ্নে দেখে যে যেখানে ওই বয়স্ক লোকটিকে কবর দেওয়া হয়েছে, তো সেইখানেই কিছু লোক, অনেক লম্বা লম্বা 4-5 লোক, তারা সাদা কাপড় পরা, তারা হচ্ছে গিয়ে ওই কবর থেকে ওই লোকটির লাশটা উঠিয়ে কবরের পাশে রেখে হচ্ছে এই লোকটাকে টেনে সেই কবরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে।
মানে যিনি মানে যার ছেলে হঠাৎ করে মারা গেল জি হ্যাঁ, উনি। এবং যিনি ধারণা করলেন যে অন্য কেউ বান মেরে তাকে মেরেছে, জি এবং হ্যাঁ। তারপরে সেই ভদ্রলোক মারা যাবার পরে তিনি স্বপ্নে দেখছেন যে মৃত ভদ্রলোক কবরের উপরে হ্যাঁ, এবং 4-5 জন যিনি লোক মারতে থাকে। সাহায্য করেছেন তাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া জি হচ্ছে। হ্যাঁ। ওকে, তো মানে হ্যাঁ, তো তারপর তার ঘুমটা ভেঙে যায়। খুবই আর- অদ্ভুত ঘটনা এটা। আপনারা সবাই যারা শুনছেন আমি বলবো যে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খুবই জি হ্যাঁ। খুবই আমার কাছে খুব অন্যরকম লেগেছে। তো তার ঘুম ভেঙে যায়, তো সে তার ওয়াইফের সাথে শেয়ার করে ঘটনাটা। তো পরদিন সকালবেলা স্থানীয় লোকজন দেখে যে ওই যে ভদ্রলোকটিকে কবর দেওয়া হয়েছিল ওনার লাশটা কবরের পাশে ওঠানো। আমি নিজে দেখতে গিয়েছিলাম, আমি তখন ক্লাস 6 এ পড়ি। আমি নিজে দেখতে গিয়েছিলাম যে লাশের গায়ে যে কাফনের কাপড়টা একদম নিট অ্যান্ড ক্লিন। কবরে শোয়ানোর পর তো মাটি লেগে থাকে, বাট ওটা উপরে উঠানো। লাশ কবরটা একদম ঠিক আছে, এমন না যে মাটি উঠে কেউ কবরটা লাশটা উপরে রেখেছে, সব ঠিক আছে, লাশটা উপরে। এমনকি উপরে যে খেজুর গাছের পাতা দেয় সেগুলো ওইভাবে আছে, জাস্ট লাশটা পাশে সরানো। তো লোকজন করে কি আবার ওটা হচ্ছে কি আবার দাফন করে। করার পরে সেকেন্ড ডে রাতেও একই ঘটনা ঘটে। ওই দিন রাতে ওই লোকটা একই স্বপ্ন দেখে যে কয়েকজন ওই লাশটাকে উপরে উঠাচ্ছে এবং 4-5 জন মিলে তাকে হচ্ছে কি জোর করে কবরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ওই দিনও রাতে তার ঘুম ভেঙে যায় এবং পরদিন সকালে আবার ওই লাশটা দেখা যায় যে উপরে একই ভাবে কবরের পাশে রাখা, এবং ওই দিনও দেখা যায় যে কোনো কাফনে কোনো হচ্ছে মাটির দাগ নেই। তো এবার হচ্ছে গিয়ে সবাই বেশ ভয় পেয়ে যায়। তো ওই দিন রাতে হচ্ছে গিয়ে পাহারার ব্যবস্থা করা হয় যে আদৌ কিছু হচ্ছে কিনা। তো পাহারার ব্যবস্থা করে ওই দিন রাতে যখন ওই লোকটি ঘুমাতে যায় ওইটাই ছিল তার শেষ রাত। ওই দিন রাতে উনি মারা যায়। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। তার মানে সত্যি স্বপ্ন যেটা দেখিয়েছিল সেটাই সত্যি হলো, সেটাই সত্যি হলো। সেটা সত্যি হলো, এবং তাকে যে মানে কবরে নিয়ে যাওয়ার যে চেষ্টাটা স্বপ্নের মধ্যে বারবার সেরকম একটা আভাস দিচ্ছিল এবং আভাস দিচ্ছে। পরবর্তীতে তাই হলো, জি হ্যাঁ। তাকে মৃত্যুবরণ করতে হলো। অনেক চমৎকার লেগেছে আমার কাছে এই ঘটনাটা, মানে এই ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছে। এবং আপনি নিজে সেই লাশ দেখতে জি ভাই, গিয়েছিলেন? আমি নিজে। এবং গোদাগাড়ির ওই জায়গাটায়, জায়গাটার নাম মেবি রাজবাড়ি জাতীয় কিছু একটা, হুম। ওইখানে হচ্ছে গিয়া এই ঘটনাটা মানে ওই স্থানীয় যারা আছে সবাই দেখতে গিয়েছিল। মানে যে লাশ উপরে চলে হ্যাঁ, আসে। আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন মেবি 6-7 এরকম এরকম ওই সালের ঘটনা। আচ্ছা, স্থানীয় সবাই জানে এই ঘটনাটা। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদেরকে কিভাবে SMS করতে হবে। আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদেরকে ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি অথবা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা সেটা প্রচার করব ভূত এফএম এ যদি সিলেক্টেড হয়। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্লিজ 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 আপনারা ঘটনা না লিখে সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা দেশে রয়েছেন তাদেরকে বলবো যে সম্ভব হলে চলে আসবেন স্টুডিওতে, সেটা সবচাইতে ভালো। এবং মেইলে অবশ্যই উল্লেখ করবেন শুরুতেই যে আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর সেই সাথে যারা ফেসবুকে আমাদেরকে কমেন্ট করতে চান, আমাদের পোস্ট যে পোস্টগুলো দেওয়া হয়েছে ভূত এফএম সেগুলো দেখতে চান, তাদেরকে বলি যে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত www.facebook.com/radiofurti। আর এখানে রেডিও ফুর্তি স্পেলিংটি একই, RADIOFOORTI। অলরাইট, আমরা চলে যাব নতুন আরেকজন অতিথির কাছে, এবং আমাদের সাথে জয়েন করছেন যার বাসায় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন তিনি, এবং সেই ধরনের প্রবলেমের কিছু কথা আপনাদের বলবেন। আপনারা দেখেন যাদের বাসায় প্রবলেম আছে তারা এই ধরনের প্রবলেম কখনো ফেস করেন কিনা। যারা মনে করেন যে হ্যাঁ আমি যে বাসাতে থাকি সেই বাসাটায় কোনো একটা প্রবলেম হয়তো আছে, আমি যে রুমে ঘুমাই সেই রুমে হয়তো কোনো একটা ঝামেলা আছে, এরকম হয় কি আপনাদের কখনো? যদি হয় তাহলে এখনো কিন্তু SMS করে জানাতে পারেন, আমরা শেয়ার করতে পারি সেই জিনিসগুলো। যাই হোক, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা। হ্যালো লিসেনার্স, আমি মোমো ফার্মগেট থেকে এসেছি। অলরাইট, আমরা চলে যাই আপনার ঘটনায়। কি কি হয় আপনার সাথে? প্রথমত 3 বছর আগের কাহিনী। আমি যখন আমাদের নিজস্ব বাসায় থাকি সেখানে ফার্স্ট টাইম রাত্রেবেলা আমি যখন ঘুমিয়ে থাকি তখন হঠাৎ করে ঠান্ডা বাতাস একটা আসে। তো তারপরে হঠাৎ করে ঠান্ডা বাতাসটা আসার পরে তারপর হঠাৎ করে গরম বাতাস আসে। তো দেন আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে 5-10 মিনিট আমি চিন্তা করতে থাকি আসলে
আমার সাথে কি হচ্ছে। তো দেন আমি আমার বড় ভাইয়ের রুমে যাই, যাওয়ার পর ভাইয়ের সাথে কথা বলি, ভাইকে কিছু একটা বলি। তো বলার পরে ভাইয়া আমাকে 5 মিনিট আমার দিকে তাকিয়ে থেকে ভাইয়া আমাকে আমার রুমে আবার নিয়ে যায়। তো দেন আমি আমার রুমে যাই, রুমে যাওয়ার পরে শুয়ে থাকার পর 10 মিনিট পরে ভাইয়া লাইট অন করে। দেন ভাইয়া আমার রুমে আসে, 10 মিনিট পরে এসে দেখে আমি নর্মাল। দেন পরের দিন যখন আমি আমার ভাইয়ের কাছে জিজ্ঞেস করি ভাই আমার কি হয়েছিল, ভাইয়া আমাকে তেমন কিছু বলেনি। ভাইয়া বলেছে যে যেটা হয়েছিল ঠিক আছে, নর্মাল। তো দেন আমি আমার আগের বাসার থেকে যখন নতুন একটি বাসায় উঠি, সেই বাসায় অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। প্রথম তো ওই বাসায় যখন আমি ঘুমাতাম, রাতের বেলা ঘুম হতো না ফার্স্ট টাইম। তো দেন আমি আস্তে আস্তে দেখা শুরু করি, অনেক কিছু দেখা শুরু করি। দেন ফিল করি সেই যে জিনিসগুলো কি যেগুলো দেখা শুরু করেন, কিরকম ধরনের দেখা জিনিস শুরু করি যে জানালার বাহির থেকে কেউ আমাকে ডাকছে, তবে কোনো সাউন্ড নাই, জাস্ট ইশারা দিয়ে কিছু একটা হাতের মতো করে আমাকে ডাকছে। দেন এরকম দেখতে দেখতে হঠাৎ করে একদিন দেখি যে আমার জানালা খুলে যায়। দেন এরকম অনেকদিন চলতে থাকে, আস্তে আস্তে জানালা থেকে দরজা খুলে যায়। দেন মানে হঠাৎ করে একদম হঠাৎ কোনো কারণ করে। ছাড়াই খুলে তো যায়? মিনিমাম আমি 3 মাস এভাবে এরকম হওয়ার কারণে ঘুমাতে পারিনি। হুম। তো ঘুমাতে পারিনি, পরে শুধু রাতের বেলা অনেক ডিস্টার্ব হতো। দেন এভাবে করে করে 3 মাস যায়। আম্মুকে বলি, বাসার সবাইকে বলি, বাট কেউ বিলিভ করে না। সবাই এটা কি আপনার কোনো সময় কোনো ক্ষতি করেছে? না, ফার্স্ট টাইম ক্ষতি করেনি, বাট এখন যেটা হয়, এখন দেখতেছি যে ক্ষতি করতে চাচ্ছে। যেমন ফার্স্ট টাইম তো এরকমই হতো, তেমন কিছু মানে সে আমার কাছে ভয় আসতো পেতেন না, বা ভয় দেখাতো? হ্যাঁ কাছে আসতো না, দূরের থেকে যত সব করতো, রুমের ভিতরেও এন্টার করতো না। দেন আমার মনে হলো কোরআন শরীফ আছে বলে মনে হয় রুমের ভিতরে এন্টার করতে পারে না। তো দেন এখন মানে আপনার সাথে আপনার কোনো ক্ষতি হয়েছে কখনো? হ্যাঁ, কোন জিনিস হারিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া না, কিছুদিন আগে একটা কাহিনী। 3 মাস পরে তো এরপরে সবকিছু স্টপ হয়ে গেছিল। দেন কিছুদিন আগের কাহিনী যে আমি শুয়ে আছি, তো ঘুম আসতেছিল না, ভূত এফএম শুনেই মিনিমাম রাতের বেলা 1টার দিকে ফার্স্ট কয়েকটা কাহিনী শুনেই আমি শুয়েছি। তো বড় ভাই বলতেছে যাও ঘুমায় যাও, আমি আছি। তো দেন আমি ঘুমাইতে গেছি, ঘুমাচ্ছি, মানে চোখটা বন্ধ করছি জাস্ট। দেন আমি আর কিছু দেখতে পারতেছি না। আমি তখনও পুরাপুরি ঘুমাইনি, আমার টোটালি সেন্স ছিল। ইভেন আমি তাকানোর চেষ্টা করতেছিলাম, আমি তাকাইতে একদম পারতেছিলাম না। আমার চোখ, আমার 2 হাত 2 পা কেউ একজন যেতে ধরে দেন নিশ্চয়ই এটা থেকে আপনি বোবা ধরার ব্যাপারটা বলছেন না, এরকম কিছু না? না, আমি এট ফার্স্ট তো ভেবেছিলাম যে বোবা ধরছে, বাট এটা যদি বোবাই হইতো দেন আমি আমার বাবা যেটা শিখিয়ে দিয়েছিল যে অলওয়েজ তুমি দোয়া পড়বা, ইভেন বাম পা দিয়ে লাঠি দেওয়া ট্রাই করবা। তো আমি যত ধরনের দোয়া পড়তেছিলাম, ইভেন বাম পা দিয়ে লাঠি দেওয়া ট্রাই করতেছিলাম, দেন দিতেছি, কিন্তু এটা কোনো কাজ হইতেছিল না। দেন আমি আরো দেখলাম যে আমার পা ধরে টানা শুরু করছে, 2 পাশ দিয়ে মানে পা ধরে টানা শুরু করছে। তো এরপর আমি আরো ভয় পেয়েছি, এটা কি হচ্ছে আমার সাথে। দেন আমি আরো মানে আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহ যে এইবার লাস্ট বার তুমি আমাকে বাঁচাও, যে কিছু একটা করো। দেন আমি আল্লাহ ডাকতে দেন জিনিসটা ছাড়ছে, আমি তাকাইতে পারতাম, বাট আমি তাকাইতে চাইতেছিলাম না, হঠাৎ করে যদি কিছু একটা দেখি। দেন একটু পরে আমি ফিল করি আমি বিছানার থেকে 1 হাত উপরে, ঠিক 1 হাত উপরে, কিন্তু আমি চোখ খুলতে পারতেছিলাম না তখনও। তো ভয় খুলছিলেন না আপনি? হ্যাঁ, মানে ভয় না, খুলছিলেন তখন নাকি পারছিলেন এভাবেই না? পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা। ফিল করতেছিলাম বিছানা থেকে 1 হাত উপরে কেউ আমার কোমর থেকে উঠায় ফেলছে। দেন ট্রাই করতেছিলাম খোলার, বাট কিছুতেই আমি মিনিমাম 10 সেকেন্ডের মতো উঠেছিলাম উপরে। এটা আপনি একদম পুরোপুরি ফিল করতে পারছেন? পুরোপুরি ফিল করছিলাম, বাট আমি দেখতে পারতেছিলাম না, আমার চোখেই খোলা যাচ্ছিল না। দেন অনেক 10 সেকেন্ড পর আমি আল্লাহকে ডাকতে দেন বিছানার উপর পড়ছি, আমি ফিল হয়েছে আমার বালিশগুলো আশেপাশে সব সরে গেছে, আমার বালিশটা সব সরে গেছে, আমি উপর থেকে পড়ছি। তো দেন আমি এরপরেও চোখ খুলতে পারছিলাম, এরপরেও আমার সাথে মানে আমাকে এমন ভাবে ধরছে হাত পা গুলো, আমি না নড়তে পারছিলাম না, কিচ্ছু করতে পারতেছিলাম না। আচ্ছা, এই সমস্যা কি শুধুমাত্র এই বাসায় আপনার সাথে হয় নাকি অন্যান্য মেম্বারের সাথে হয়? না, আমার এমনিতে আমার সাথে আমার মেজো ভাই ঘুমায়, ও সবসময় বলে যে ওর সাথেও নাকি মাঝে মাঝে এরকম হয়। দেন আমি আরো জিজ্ঞেস করছি আমার পাশের বাসায় যে আপুটা থাকে, ও একবার ফিল করছে ওর পুরা খাট নাকি কাঁপতেছিল, জাস্ট
এই একই বিল্ডিং এ? একই বিল্ডিং এ। ইভেন আরো অনেক জিজ্ঞেস করি, 7 তলায় যে আন্টিটা থাকে ওই আন্টিটাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আন্টি এরকম কিছু হয়? দেন উনি বলছে কি জানি উনি একটা দেখতে পারছে মুরগির মতো, বাট গলাটা চিকন, অনেক লম্বা, মাথাটা অনেক ছোট। দেন উনি অনেক ট্রাই করছে, উনি দেখছে যে উনি ছেলেদেরকে 2 ছেলে টাইনা নিয়ে যেতেছে, বাট উনি অনেক ট্রাই করছে বাঁচানোর, বাট বাঁচাতে পারতেছিল না। আপনারা এখনো কোনো ব্যবস্থা নিয়েছেন? না, মেইনলি তো ফার্স্ট শুরু হয়েছে, এখন 3 বছর হয়ে গেছে আমি ওই বিল্ডিং এ থাকতে। অভ্যাস হয়ে গেছে? এখন অভ্যাস হয়ে গেছে, মিনিমাম আমি এখন সবকিছু পারি। সেটা আপনার কোনো ক্ষতি হয় না আসলে? না, এই লাস্ট বার একটু ক্ষতি হয়েছিল, বললাম যেটা, অনেক সেটা ভয় ভয় পাইছিলাম, পেয়েছে, কিন্তু কোন জিনিস মানে এমনিতে। বাট আমি খেয়াল করছিলাম, আমি যখন উঠে কাহিনীটা হওয়ার পর উঠে যখন আমি ভাইয়ের কাছে গিয়েছি, বলছি ভাই এরকম আমাকে পা টান দিছে বা এরকম কিছু, ভাইয়া বলে কিছু না। আমি ভাইয়াকে আমার রুমে এনে লাইটটা জ্বালা দেখাইছি, ও ভাইয়া দেখো পায়ের ছাপ, একটা ছোট পায়ের ছাপ ছিল, যেটা আমার বিছানার উপরে ছিল, এক পাশে বিছানা এক কোনায় ছিল, একটা ছোট হাত টাইপের পায়ের ছাপ ছিল কিছু একটা। ভাইয়াকে দেখাইছি, ভাইয়া বলে যে না আপু এটা কিছু না, তুমি এমনি কিছু না। তো সেদিন সারা ঘুমাইতে পারি নাই, অনেক 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 বেশি ভয় পেয়েছিলাম। ক্ষতি তো হয় নাই, লাভ কখনো হয়েছে? কখনো না, লাভ হয় নাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা একটা ছোট বিরতিতে যাব এবং বিরতির পর আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম। চলছে ভূত এফএম, এবং আমাদের সাথে আর আমাদের আজকের অতিথিরা এখনো রয়েছেন। হাতে সময় খুব কম, ছোট্ট একটা ঘটনা শোনা যাবে, এবং সেই জন্য বাবু ভাই এখানে আছেন। আমরা ছোট্ট একটা ঘটনা শুনে আসি, এবং তারপরেই আপনাদের SMS এবং আপনাদের ফেসবুকের যে কমেন্ট গুলো আছে সেগুলো দিয়ে শেষ করবো আজকের ভূত এফএম। তো আমাদের সাথে থাকুন, আমরা ছোট্ট ঘটনা আছে বাবু ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা ছোট ছিল না, ছোট বানায় ফেললাম আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, এনিওয়েজ এইটা আসলে কাইন্ড অফ এ ব্রিফ। আমরা লাস্টে কক্সবাজার গিয়েছিলাম কদিন আগে। হয়তো আমি ভূত ফিল্মে বলেছিলাম যে ওখানে একটা মিথ শোনা যায় যে একটা রাস্তার পাশে একটা জায়গায় একটা বুড়ি মাঝে মাঝে দেখতে পাই। রাইট, এরকম আমি শুনেছিলাম। রাইট, এবং ওই জায়গাটা আমরা ভিজিট করতে যাই, আমি, হাবিব ভাই আর সাথে আরো কয়েকজন ছিল। তো যাওয়ার পর যেটা হয়, আমরা যখন যাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে রাসেল ভাই, ইটস লাইক ডাস্ক, কাইন্ড অফ ডাস্ক। ওই সময় মানুষ শান্ত ওঠে না, উঠতেও দেয় না ওই জায়গাগুলো, পাহাড় টাহাড়ে। তো ওখানে যাওয়ার পরে একটা আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম। দেন আমি একটা অ্যালি দেখতে পাই, দুটো পাহাড় মাঝখান দিয়ে একটা যাওয়ার মতো জায়গা। ইট সিমস লাইক হাঁটা যায়, বাট অনেক জংলা। তো আমি কি করি, ওখানে হেঁটে যাই। হেঁটে আমি বেশ কিছুটা ঢুকে যাই, তো পিছন থেকে হাবিব ভাই আমাকে ডাকে, ডাক দেয় যে বাবু ভাই কোজান। আমি বললাম যে সামনে। এর মধ্যে উনি আবার চলে আসছে, আমি পিছনে শাটারের শব্দ শুনতে পাচ্ছি, উনি ক্যামেরা ছবি তুলছে। এনিওয়ে ওখান থেকে আমাকে ডেকে নিয়ে আসো উনি, আমরা বেরোয় যাই। এরপর পাহাড় টাহাড়ে উঠি অনেক কিছু। এনিওয়ে সেখানে আরো কিছু ছিল, এটা আমি শর্ট করে ফেললাম। এনিওয়ে ফার্স্টে যে হাবিব ভাই বলতেছে যে আপনি যখন ওখানে গেছিলেন ছবি তুলতে, আই সিন সামথিং, আপনার পেছনেই কিছু একটা ছিল, উইচ সিমস লাইক এ শেপ, হিউম্যান শেপের মতো। তা আমি ছবি তুলছি জিনিসটার, এবং আমি যখন যাই তখন আর দেখি না এই জিনিসটা। তা আমি বললাম যে আই ডোন্ট নো হোয়াট ইজ ইট। আমরা হোটেলে আসলাম, আসার পরে হাবিব ভাই আপনার আপনার ক্যামেরাতে ছবিগুলো নেয়, ল্যাপটপে নিয়ে দেখায়। তো উনি ছবি তুলছে, হাবিব ভাই বেশিরভাগ টাইমই ইনফ্রারেড ফটোগ্রাফি করে। তো ইনফ্রারেড ফটোতে ওটা যেটা আসে, ওই জায়গাটা, যে জায়গাটা উনি স্পেসিফিকলি বলেছিল উনি কিছু দেখেছে, সেই জায়গাটা হচ্ছে বেগুনি কালার চলে আসছে। ইনফ্রারেড ফটোতে কিন্তু বেগুনি কালারটা ওইভাবে আসে না, ভেরি আনইউজুয়াল কালার। তো ওইটাকে উনি মার্ক করে, বলে এখানেই ছিল সিংস। তো আমিও বেশ অবাক হয়ে যাই জিনিসটা কি। তো আরো স্ট্রেঞ্জ ব্যাপার যেটা ঘটে, ওই দিন সন্ধ্যার সময় আমি ফোন পাই একজন মানুষের, যেটা পাওয়ার কথা না, কারণ ওনাকে না জানাই আমরা চলে গেছিলাম। সেটা ছিল আবরার ভাই। আবরার ভাই ফোন করে বলে যে আমি এখন কক্সবাজারে। আচ্ছা, আমি খুবই অবাক, আবরার ভাই কক্সবাজারে। আবরার ভাইকে আমি যাই, যে উনি এক জায়গায় দেখা করে আমার সাথে বিচার পরে, বলে ভাই আমি খুব ক্লান্ত, আমার হঠাৎ করে মনে হলো যে আপনারা কোথাও গেছেন, এবং আমি ফাইন্ড আউট করলাম পরে যে আপনারা কক্সবাজারে আছেন। আমি কক্সবাজারে আসছি। তো আবরার ভাই সম্পর্কে একটা জিনিস বলি, আবরার ভাইয়ের সাথে কুকুরের কোন রকম একটা যোগসূত্র আছে। যোগসূত্র বলতে যেটা বোঝাচ্ছি, যে কুকুর ওনাকে দেখলে খুব অফেন্ডেড হয়। এটা আমি অতীতে অনেকবার দেখছি, বিভিন্ন জায়গায় গেলে কুকুর ওনাকে দেখলেই ঘেউ ঘেউ করবে, ফর সাম রিজন কোনো একটা যোগসূত্র ওনার সাথে আছে। তো ওই দিন জিনিসটা আরো কি হয়, আবরার ভাইকে আমরা হোটেলে নিয়ে আসি, আমাদের হোটেলের রুমে নিয়ে আসি। ওই দিন এনে আবরার ভাই আমাদের সাথে বসে গল্প করে, এবং
একটা সার্টেন পয়েন্ট আবরার ভাই বেশ ক্লান্ত হয়ে ঘুমার মতো, মানে ঘুমা যাচ্ছে আর কি, উনি বেশ টায়ার্ড হয়ে যাচ্ছে, হি ওয়াজ আই মিন ডোজিং অফ। এই সময় নিচে প্রায় 10-15টা কুকুর ঘেউ ঘেউ শুরু করে একদম আমাদের ব্যালকনির নিচে, মানে প্রচন্ড রকমের কুকুরের ঘেউ ঘেউ শুরু হয় এখানে। এবং এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়, প্রচন্ড বৃষ্টি, এবং এই বৃষ্টির মধ্যেও কুকুরগুলো ডাকতে থাকে কোথাও দাঁড়ায়। তো এই পর্যায়ে আমরা দেখি আবরার ভাই ঘুমায় যায়, অ্যান্ড হি টুক হাবিব ভাইস বেড, হাবিবের বেডটা উনি, হাবিবের বেডে আবরার ভাই ঘুমায়। আর তখন হাবিব ভাই যেটা করে, একটা ম্যাট্রেস নিয়ে উনি হচ্ছে আপনার ওই স্লাইডিং ডোরের পাশে ওনার ব্যাট্রেসটা পাতে, এতে ঘুমা যায়। তো রাত্রেবেলা আপনার লাইট টাইট সব অফ করে আমাদের ডিম লাইট জ্বালানো, আমরা শুয়ে আছি। তো এক পর্যায়ে আমি অনেকক্ষণ পরে হঠাৎ করে আমার ঘুম ভাঙে, আমি ঘুম ভেঙে দেখি হাবিব ভাই ওই স্লাইডিং ডোরের পাশে নাই। ওনার বিছনাটা আমি তাকায় দেখি আমাদের বিছনার পায়ের কাছে ওনার ম্যাট্রেস। তা আমি যে ওনাকে উঠাই যে হাবিব ভাই কি ব্যাপার, আপনি ওখান থেকে এখানে আসছেন কেমন? উনি বেশ চমকা উঠে ঘুম থেকে ওঠার পরে উঠে উনি যেটা বলে যে, বাবু ভাই একটু আগে যেটা হয়েছে আমি একটু ভয় পাইছি। আমি বললাম কিভাবে? বলে আমি যখন শুয়ে আছি বৃষ্টির শব্দ শুনতে শুনতে একসময় ঘুমায় গেছি, এই সময় আমি হঠাৎ ফিল করি জানলার মধ্যে মানে স্লাইডিং ডোরে কেউ আঁচড় কাটতেছে, মানে মনে হচ্ছে কেউ নখ দিয়ে আঁচড় কাটতেছে, সামথিং লাইক দ্যাট। তো আমি মানে বেশ কিউরিয়াস হয়ে আমি ব্লাইন্ডটা একটু সরাই আমি যেটা দেখি যে একটা মানুষের মতোই প্রবাবলি মহিলা, হ্যাঁ, সে ওখানে বসা এবং তার ছায়া দেখা যাচ্ছে, সে ওখানে বসে আছে। এবং এটা দেখে আমি খুব ভয় পাই এবং আমি চমকা উঠি, কিন্তু আমি চমকা উঠে দেখি যে আমি ঘুমাচ্ছিলাম। ইট ওয়াজ এ ড্রিম, নাইটমেয়ার। আমি একটা দুঃস্বপ্ন দেখছি, এবং দুঃস্বপ্ন ঠিক এরকম। এবং এরপরে আমি প্রচন্ড ভয় পেয়ে আমি ওখানে আর থাকতে পারি না, আমি ম্যাট্রেসটা সরায় চলে আসি এখানে। তো এনিওয়ে আমি শুনে বললাম আচ্ছা চলেন আমরা যাই, ডাইনিং এ খেতে যাই। রাতের বেলা ওনাকে নিয়ে আমি চলে গেলাম ডাইনিং এ। তো পুরো নিস্তব্ধ হোটেলের এখানে ডাইনিং এ যখন খেতে যাচ্ছি, খুব ভালো খাবার অর্ডার দিতে আসছে। হাবিব ভাই খাবার একটু মুখে দিয়ে উনি মানে হি ফিলস লাইক থ্রোয়িং আপ, সে বমি করতে চলে যায়। এবং মানে উনি অনেকক্ষণ পর বাথরুম থেকে আসে এন্ড হি ডাজন্ট ফিল গুড, ওনার বমি হতে থাকে। তো যেটা উনি বলে যে উনার এই ওই দিন এবং তারপর দিন থেকে উনি যেটা হয় যে উনি kept having that nightmare of that that thing, যে সেই বুড়িটার উনি দুঃস্বপ্ন দেখছে। তো উনি ঢাকায় চলে আসি আমরা, তারপরে আস্তে আস্তে উনি কিছুটা সুস্থ হন, এখন উনি বাইরে আছে ঢাকার। তো থিং ইজ হোয়াট আবরার ভাই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ হন্টেড প্লেস, যেটার কথা আমি বলছিলাম। এবং মানে আসলে এটা হন্টেড প্লেস এবং এখানে কিছু একটা আছে। ওই যে বুড়িটার কথা বলছিলাম বা যে বুড়িটার কথা শোনা যায়, সেই বুড়িটাকে হয়তো উনি হাবিব ভাই স্বপ্ন দেখেছেন। হ্যাঁ, এবং মানে এবং উনি শিওর যে ওইটাই শিওর, হ্যাঁ, মানে ওটা উনি মনে করছেন এবং উনি শিওর যে যার কথা শোনা যায় তাকে তিনি স্বপ্ন দেখেছেন। অলরাইট, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আজকের কিছু পোস্টে এবং দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন এবং তিনি লিখেছেন, ইমন খান লিখেছেন, আমি ইমন খান, মিরপুরে থাকি, সেকেন্ড স্টোরিটা অসাম। আমাদেরকে মনিহার দেওয়ান তারা লিখেছেন যে তারা 7 বন্ধু মিলে একসঙ্গে ভূত এফএম শুনছেন আমাদেরকে। এছাড়াও এস কে সুমন লিখেছেন, ভূত এফএম রাত 1টা বাজে স্টার্ট করলে ভালো হতো। অনেকে তো ভাই আরো আগে বলছে, আপনি আরো পরে বলছেন। সালাম খান লিখেছেন, আই লাভ ভূত এফএম। আমাদেরকে লিখেছেন আবির মাহমুদ, এগুলো সব ফেসবুকের কমেন্ট পড়ছি। লিখেছেন যে রাসেল ভাই, আমার মনে হয় বিভিন্ন স্টুডেন্ট হোস্টেলের ঘটনাগুলো সবারই ভালো লাগবে। আমারও তাই মনে হয়, যদি আপনারা পাঠান তাহলে পাঠাতে পারেন, যদি এখানে উপস্থিত হয়ে বলতে চান তাও পারেন, এটা ইটস আপ টু ইউ। তাহসানুল হক লিখেছেন যে খুব ভয় লাগছে আমাদেরকে। আলমগীর হোসেন পলাশ লিখেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে SMS এখানে কমেন্ট করেছেন আরো অনেকেই, আমি দেখতে পাচ্ছি। হারানো সুখ লিখেছেন, আই লাভ ভূত এফএম। আব্দুল আওয়াল লিখেছেন, খুব ভয় লাগছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে কমেন্ট করেছেন, অনেক ভয় পাচ্ছি লিখেছেন বসন্তের কোকিল। আমাদেরকে এখানে আরো লিখেছেন অভিমান মঈন, আচ্ছা শুনছেন তারা অনেকেই। যাই হোক, কিছু SMS রয়েছে আমাদের, দেখতে পাচ্ছি SMS করেছেন সাব্বির। এছাড়াও জাহাঙ্গীর, ভূত এফএম শুনছি ময়মনসিংহ থেকে। তাফসানা আমাদের হাজারীবাগ থেকে লিখেছেন, লাস্ট স্টোরিটা অনেক অদ্ভুত। আমাদেরকে সাব্বির লিখেছেন যে রাসেল ভাই, কাহিনীটা শুনে আমার ঘুম চলে গেল, ভয় লাগলো। আমাদের
আমাদেরকে এছাড়াও শাহিম লিখেছেন রাজশাহী থেকে, হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দয়। শুভ লিখেছেন প্লিজ ভাই আমার নামটা পড়বেন, আপনার নামটা পড়ে ফেলেছি। নাইম আমাদেরকে এসএমএস করেছেন, রানা খুলনা থেকে লিখেছেন ইটস ভেরি হট। আমাদেরকে এছাড়াও সোহেল লিখেছেন যে গোয়ালখালী থেকে, আই লাভ ভূত এফএম। রোজেন আমাদের লিখেছেন ভূত এফএম ইজ দ্য বেস্ট। এছাড়াও জাফর আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মালিহা হৃদয়। এছাড়াও আমাদেরকে বাবু ফ্রম শঙ্কর ধানমন্ডি থেকে লিখেছেন আই লাভ ইউ অল। এছাড়াও আমাদেরকে লিখেছেন রোমান্টিক ভূত ফ্রম নারায়ণগঞ্জ, এবং আমাদেরকে তিনি লিখেছেন যে মাসুম ভাই আজকের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স। আচ্ছা, তানিম আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন আজকে ভূত এফএম অসাম হয়েছে। এছাড়াও তাসমিয়া আমাদের মিরপুর থেকে লিখেছেন লাস্ট স্টোরিটা অনেক ভালো ছিল। অর্পা আমাদের লিখেছেন হাই ব্রো, আজকের ভূত এফএমটা অসাম হয়েছে। জ্যাকসন সুমন আমাদের লিখেছেন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে। এছাড়াও আমাদেরকে এভলিন এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও তানিম, এছাড়াও রূপকথা বরিশাল থেকে এসএমএস করেছেন, সবুজ ঢাকা থেকে এসএমএস করেছেন, নাইট নতুন বাজার থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও রামিত এসএমএস করেছেন মোতাহা। এছাড়াও আমাদের এসএমএস করেছেন ডিজে ইমু। এছাড়াও অর্পা, তাছাড়া আরো অনেকেই দেখতে পাচ্ছি এসএমএস করেছেন। অনেকের এসএমএস পড়তে পারলাম না, বা আবার অনেকে এসএমএস পড়েও ফেললাম। যাই হোক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এসএমএস পাঠালেন, ফেসবুকে কমেন্ট করলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরো অনেক অনেক অপেক্ষায় থাকবো আপনাদের নতুন নতুন সব ঘটনার জন্য। সেই জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuthfm@redifurti.fm, which is bhwtfm@radioFORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আমরা সেটা, আপনি যদি চান তাহলে স্টুডিওতে আপনাকে ইনভাইট করবো। আপনি যদি চান তাহলে আমরা সেটা পড়ে শোনাবো। আর যদি দেশের বাইরে থেকে আপনি অডিও ক্লিপ পাঠিয়ে দেন, অর্থাৎ রেকর্ড করে পাঠিয়ে দেন, তাহলে সেটা প্লে করব। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, এবং অবশ্যই 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 আমাদেরকে বেশি বেশি করে যেভাবে এতদিন পর্যন্ত ঘটনা পাঠিয়েছেন সেভাবে ঘটনা পাঠিয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।